শুরু করতে যাচ্ছি কাজ। প্রথমে আমাদের দেয়া আছে এখানে কাজ। কাজ কাকে বলে? আমাদের দৈনন্দিন ভাষায় কিন্তু কাজ বলতে কি বুঝি? আমরা যাই করি না কেন সেটাই কাজ। আমি কথা বলছি সেটাও কাজ, আমি যদি গান গাই সেটাও কাজ, আমি যদি হিরো আলমে ডান্স করি সেটাও কাজ, তাই না? সবকিছুই কাজ। এখন কথা হচ্ছে দৈনন্দিন জীবনের কাজ আর পদার্থবিজ্ঞানের কাজ কিন্তু কখনো এক না। এই দুইটা কাজ হচ্ছে সম্পূর্ণটাই ভিন্ন হবে, ঠিক আছে? তো আমাদের সবকিছু আমরা অনর্থক কোনো করবো না, ক্লাসের মধ্যে মনোযোগ দাও শুধু। সো যেটা বলছিলাম যে দৈনন্দিন জীবনের কাজ আর পদার্থবিজ্ঞানের কাজ কখনো এক না। দৈনন্দিন জীবনে যা করি তাই কাজ। স্বপ্ন দেখাটাও কাজের মধ্যে পড়ে, তোমার ইমোশনটাও কাজের মধ্যে পড়ে, সবকিছুই কাজ। তুমি ইমোশনের মধ্যে ভুগতেছো, ওইটাও তুমি কাজ করতেছো, মানে কত ধরনের কাজ, কাজের কোনো অভাব নেই। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ওইগুলো কোনো প্রকার কাজ হবে না। পদার্থবিজ্ঞানের ভাষা হচ্ছে কাজ তখনই হবে যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে পারবে এবং বস্তুটা স্মরণ ঘটবে। আবার বলছে শুধু স্মরণ ঘটলে হবে না, চিন্তা করে দেখো কাজ কখন হবে। প্রথম শর্ত হচ্ছে বল লাগবে, বল। দ্বিতীয় শর্ত হচ্ছে স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে স্মরণ ঘটলেও হবে না, তার সাথে একটা দিক লাগবে। কি লাগবে? দিক লাগবে। অর্থাৎ কাজ করার শর্ত এখানে তিনটা পাচ্ছ। কি? বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ অবশ্যই কি করবে? স্মরণ করতে হবে, অবশ্যই স্মরণ করতে হবে। এখন স্মরণ ঘটলেই শুধু হবে না, আন্দাজে স্মরণ ঘটলেই শুধুমাত্র কাজ হবে না, স্মরণটা এমন একটা দিকে কাজ করতে মানে যেতে হবে বা ঘটতে হবে যেন কাজের পরিমাণটা পাওয়া যায়, অন্যথায় কাজ পাবো না। সো মাথায় রাখতে হবে যে দিক থাকতে হবে, এবং সেই দিকটাও কি হবে? সেই দিকটা আবার কি 90 ডিগ্রি কোণে হইতে পারবে না, কারণ সমকোণে হলে সেটা কোনো কাজ হবে না। সো মাথায় রাখবো, হ্যাঁ কাজ হবে, আসলে কাজটা ধরা যায়, কিন্তু সেই কাজের পরিমাণটা হয়ে যাবে শূন্য কাজ। তাহলে আমরা কি পেলাম? তিনটা শর্ত পেলাম যে কোনো একটা বস্তু, এই হচ্ছে একটা ডিম, ডিম থেরাপি দেখো, এই হচ্ছে আন্ডা একটা আছে, এই আন্ডার উপর তুমি কি করছো? একটা পরিমাণ বল প্রয়োগ করছো। এই বল প্রয়োগের ফলে আন্ডা এখন কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। যদি চলে আসে তার মানে বল প্রয়োগ করেছো, বল প্রয়োগের ফলে স্মরণ ঘটেছে, স্মরণ ঘটার ফলে বস্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এবং বল কোন দিকে, স্মরণ কোন দিকে ঘটেছে? যেদিকে তুমি বল প্রয়োগ করেছো ঠিক সেই দিকেই স্মরণ ঘটেছে, ঠিক আছে? যদি দেখো স্মরণ ঘটে তখন কিন্তু আমরা এখান থেকে কি কাজের মানটা বের করতে পারবো। সো আমরা একটু এখানে আসি। দেখো আমি এইখানে এই একটা ডিম আছে, এই ডিমের মধ্যে আমি কি এক পরিমাণ একটা বল প্রয়োগ করলাম। যদি বল প্রয়োগ করি তাহলে দেখো বলটা প্রয়োগ করে বল আমার এদিকে, বলের ডিরেকশন কোন দিকে আছে? এদিকে, বল যাচ্ছে এদিকে, কিন্তু ডিমটা দেখো সাইডে লাগার কারণে ডিম চলে গেছে এখানে, ডিমটা চলে গেছে এখানে। তো ডিম এইখান থেকে কতটুকু স্মরণ করছে? এখানে, এইখান থেকে ডিম সরে আসছে এখানে। আর বল কোন দিকে ক্রিয়া করছিল? এইখানে। আবার সংজ্ঞা কি বলছে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে, যদি বলের অভিমুখে মানে বল যেদিকে আছে সেদিকে হতে পারে, যদি বলের অভিমুখে বস্তুর স্মরণ ঘটে, যদি বলের অভিমুখে বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল ও স্মরণের ডট গুণফলকে কাজ বলে। কি বললাম? বল ও স্মরণের ডট গুণফল। ডট গুণফল চিন্তা করে দেখো, এই ডট দিয়েছি, দুইটা ভেক্টর রাশি, বল এবং স্মরণ দুইটা ভেক্টর রাশি। তোমরা আগেই পড়ে আসছো যে স্মরণ এক নির্দিষ্ট দিক আছে, তাই স্মরণ একটা ভেক্টর রাশি, বলের একটা নির্দিষ্ট দিক আছে, বলও একটা ভেক্টর রাশি। এখন কাজটা হচ্ছে বল এবং স্মরণের ডট গুণফল, বল এবং স্মরণের ডট গুণফল। তাহলে এইখান থেকে বল এবং স্মরণের ডট গুণফল যদি পাও, এটা আরেকভাবে বলা যায় যে বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর স্মরণের, দেখো স্মরণ ঘটলে এইখানে এইভাবে বলতে পারো যে বল প্রয়োগ করলে বলের দিকে স্মরণের উপাংশ, কি বলতে পারি আমরা এখানে? বলের দিকে স্মরণের উপাংশের গুণফল, বলের দিকে স্মরণের উপাংশ যে গুণফলটা পাওয়া যাবে সেই গুণফলটাই হবে কি আমার এখানে কৃতকাজ। তো দুইভাবে বলা যায়। আবার এটা বলতে পারো স্মরণের দিকে বলের উপাংশ, দুইটা হতে পারে। একটা হচ্ছে বলের দিকে স্মরণের উপাংশ, আমি আবারও বলছি বলের দিকে স্মরণের উপাংশ, আর একটা হচ্ছে স্মরণের দিকে বলের উপাংশ। তো যদি আমি বলি যে বলের দিকে স্মরণের উপাংশ, বলের দিকে স্মরণের উপাংশ মানে হচ্ছে s cos থিটা, মাথায় রাখবা বলের দিকে স্মরণের উপাংশ হচ্ছে s cos থিটা, ঠিক আছে? আর যদি বলা হয় স্মরণের দিকে বলের উপাংশ, স্মরণ এদিকে আছে না, স্মরণ কিন্তু এই বরাবর আছে, তো স্মরণের দিকে বলের উপাংশ মানে হচ্ছে f cos থিটা। আমি আবার বলছি বলের দিকে স্মরণের উপাংশ হচ্ছে s cos থিটা, আর স্মরণের দিকে বলের উপাংশ হচ্ছে f cos থিটা। এখানে মাথায় রাখবা ডট গুণফল হচ্ছে ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি ডট গুণন দ্বারা প্রকাশ করলে সেটা কোসাইন সূত্র মেনে চলে, মানে cos ব্যবহার করতে হয় অলওয়েজ। এখানে তোমাকে cos ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? cos ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এইখানে যদিও আমরা এখানে যেটা পেয়েছি তার চিন্তা করো দুইটা ভেক্টর রাশি, কিন্তু পেয়েছি কি একটা স্কেলার। দুইটা ভেক্টর রাশির ডট গুণফলটা কি একটা স্কেলার রাশি, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু বল এবং স্মরণ দুইটাই হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? দুইটা হচ্ছে ভেক্টর রাশি।
এখন আমি যেটা বলছি কাজের মানটা তুমি কিভাবে পাবা দেখো, কাজ হচ্ছে কি বলছি, বল বল এবং বলের দিকে সরণের উপাংশ কি পাচ্ছি, বলের দিকে সরণের উপাংশ এই যে দেখো, তাহলে এই যে দুইটা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলি। আবার এটা বলতে পারো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর সরণ এবং সরণের দিকে বলের উপাংশ, বস্তুর সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে বলা হয় কৃতকাজ, উপাংশের গুণফলকে বলা হয় কৃতকাজ। তাহলে দেখো এটাও f cos θ, এটাও কিন্তু sf cos θ, তো sf cos θ যে কথা fs cos θ একই কথা, ঠিক আছে। এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে দেখো বল এদিকে আর ডিমটা কোন দিকে, এদিকে বল হচ্ছে এদিকে ক্রিয়া করছে আর সরণ কোন দিকে, তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আবার বলছি বল হচ্ছে আমার f আর সরণ হচ্ছে আমার s, তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো মধ্যবর্তী এটা হচ্ছে কি যে f এবং s এর মধ্যবর্তী কোণ। তাহলে এই সূত্রটা থেকে আমরা যেটা পাচ্ছি দেখো fs মানে হচ্ছে fs cos θ পেয়েছি কি আমি, fs cos θ পেয়েছি। এই যে θ পেয়েছি এর মানে হচ্ছে বল আসলে কিসের উপর নির্ভর করে, তুমি যত পরিমাণে বল প্রয়োগ করো না কেন, যত বেশি বলের প্রয়োগ করো না কেন, তোমার কোনো কাজ হবে না যদি না বস্তুটার কোনো দিক থাকে। আসলে বলটা কাজ সম্পূর্ণভাবে নির্ভর করে তার দিকের উপর, কাজ সম্পূর্ণভাবে নির্ভর করছে তার দিকের উপর। তুমি আহামরি বিশাল পরিমাণে বল দিয়েছো, অনেক বেশি, ধরো যে বলের মান কি জানি, ধরো F হচ্ছে 1000 নিউটন, 1000 নিউটন একটা বল দিয়েছো। আবার ধরো তুমি সরণ ঘটিয়েছো কত, সরণ ঘটিয়েছো ধরো 100 মিটার সরণ ঘটিয়েছো, 100 মিটার। এখন এই দুইটা অর্থহীন হয়ে যাবে, দুইটাই অর্থহীন হয়ে যাবে যদি বল এবং সরণ পরস্পর সমগুণে ক্রিয়া করে, অর্থাৎ বলের সাথে সরণটা যদি লম্বভাবে ক্রিয়া করে, বলের সাথে সরণ যদি লম্বভাবে ক্রিয়া করে তখন দেখা যাবে কি এদের মধ্যে কোনো কাজ পাওয়া যাবে না। কেন দেখো, কারণ এই সূত্রের মধ্যে দেখো আমরা এই সূত্র থেকে কি পাচ্ছি দেখো, যেহেতু আমরা জানি কি যে কৃতকাজ W সমান হচ্ছে Fs cos θ, কৃতকাজটা কি পেয়েছি আমরা Fs cos θ, তার মানে এই θটার উপর কিন্তু নির্ভরশীল। দেখো θ সমান যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি বসাতে পারি, Fs cos 90 ডিগ্রির মান কত, তোমরা জানো যে cos 90 ডিগ্রির মান হচ্ছে কত হবে 0, cos 90 ডিগ্রি তার মানে টোটালটাই কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছো যে তোমরা যখন এই কাজটা করতে যাবা, যখন তোমরা এটা দেখবা যে তোমরা কেউ কথা বলো না, সবাই নোট করা থাকলে নোট করো, সমস্যা নেই, কিন্তু কেউ কমেন্ট দেখে আছে, সবাই কমেন্ট না পড়ে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে। ক্লাসে আসে কিন্তু শেষ করব, থাকতে হবে ক্লাসে, থাকতে হবে কিন্তু ফুলি। তাহলে এটা হচ্ছে কি দেখো, তার মানে কি বুঝতে পেরেছো, বিশাল পরিমাণে বল প্রয়োগ করেছো, অনেক সরণ ঘটেছে, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কত ছিল, তারা দেখা গেছে কি এই অবস্থানে নাই, তারা কিভাবে ক্রিয়া করছে দেখো, মানে হচ্ছে এরকম ভাবে বল প্রয়োগ করছে কিন্তু ডিম সরে গেছে, এইরকম ডিমটা কোথায় চলে গেছে, এদিকে ছিল এখানে কিন্তু চলে গেছে কোথায়, এখানে। দেখো তুমি এদিকে বল প্রয়োগ করছো F আর ডিম উঠে গেছে উপরে, তাহলে এইদের মধ্যবর্তী কোণ কত θ। এর মানে হচ্ছে বল এবং সরণ পরস্পরের সাথে সমগুণে ক্রিয়াশীল থাকলে এদের মধ্যে কোনো কাজ পাওয়া যায় না। এই কাজটাকে আমরা বলি শূন্য কাজ। এই কাজের নাম কি, শূন্য কাজ। বুঝতে পেরেছো? এই কাজের নামটাই হচ্ছে শূন্য কাজ। সো আবার একটু দেখি আমরা, সো এইটুকু যদি বুঝো একটু আমাকে কমেন্টে জানাবা। এরপরে আসি আমরা আরেকটা সূত্রের মধ্যে, এটা হচ্ছে প্রথম কেস যে কাজ কখন আমরা পাচ্ছি, আর দ্বিতীয়টা দেখো স্পেশাল কেস দ্বিতীয়টা। এখন ধরো যে বল ডিম কোথায় ছিল, ধরো যে ডিম এখানে ছিল, তুমি বল প্রয়োগ করছো এখানে, তো ডিমটা কোথায় সরে গেল, এখানে সরে গেল। দেখো তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো বল কোন দিকে আছে, বল যেদিকে ক্রিয়া আছে সরণ কিন্তু ঠিক সেই দিকে আছে। চিন্তা করে দেখো এই ডিমটা ওই দিকে না গিয়ে ডিমটা যদি এই দিকে সরে যেত, যদি এই দিকে সরে যেত তার মানে কি দেখাচ্ছে বল যেদিকে আছে সরণ ঠিক একই দিকে আছে। বল এবং সরণ দেখো, বল এবং ও সরণ, সরণ কি একই দিকে কি আছে, একই দিকে আছে। যদি একই দিকে থাকে মনে রাখবা, যদি একই দিকে থাকে তবে থিটা কোণ হবে 0 ডিগ্রি। দুইটা ভেক্টর আমি বলছি আবারও, দুইটি ভেক্টর রাশি যখন একই দিকে ক্রিয়াশীল থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমি আবারও বলছি, যখন দুটি ভেক্টর রাশি পরস্পর একই দিকে থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটু এই কলম দুইটা লক্ষ্য করো, সেম ডিরেকশন আছে, অর্থাৎ এই কলম দুইটার ডিরেকশন কোনো পরিবর্তন করতে হচ্ছে না, দুইটা কিন্তু একই। দেখো এই যে মুখ, এটাও কিন্তু মুখটা, তাহলে দেখো এই দুইটা কিন্তু সেম ডিরেকশনে আছে।
যদি সেম ডিরেকশনে থাকে তখন কিন্তু এদের একটার মতো আরেকটা দেখা যাওয়ার জন্য দেখো আমি একটু ডিফারেন্সটা করো। দেখো তো দুইটা সেম দেখা যাচ্ছে না? দুইটা কিন্তু সেম দেখা যাচ্ছে, কারণ সেম ডিরেকশন আছে। এখন চিন্তা করে দেখো, আমি যদি কলম দুইটা এভাবে রাখি, কত ডিগ্রি কোণে ঘোরালে ঠিক আগের পজিশনে আসবে? চিন্তা করে দেখো, এই কলমটার মতো যদি আমার এই কলমের মতো যদি দেখা যেতে হয় এই কলমটাকে, তাহলে চিন্তা করে দেখো আমাকে কত ডিগ্রি কোণে ঘোরাতে হচ্ছে। একটু ভালো করে দেখো, এই এর মানে কি বুঝতে পেরেছো? আমি এই কলমটাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়েছি, 100, কিন্তু এখন চিন্তা করো এই কলমের মতো এই কলমটা দেখার জন্য কোনো কোণে ঘোরাইতে হচ্ছে? কোনো কোণে ঘোরাতে হবে না। ঘোরাতে হবে না মানে এর কোনো ঘূর্ণন কোণ নাই এখানে, আপাতত ওর কোনো ঘূর্ণন কোণ নাই, মানে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। বাট তুমি যদি এভাবে ঘুরিয়ে দাও, কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে বিপরীত দিকে ক্রিয়া করলে 180 ডিগ্রি, একই দিকে ক্রিয়া করলে 0 ডিগ্রি। আবার বলছি, দুইটা ভেক্টর রাশি একই দিকে ক্রিয়া করলে কত ডিগ্রি হবে? চিন্তা করো, হবে হচ্ছে 0 ডিগ্রি। ধরো একটা এক্সাম্পল দিই, একটা ভালো একটা এক্সাম্পল, খুবই সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আজকে তোমাদের সেফুদা আর হচ্ছে হিরো আলম, বুঝছো? এখন সেফুদা আর হিরো আলম ধরো দুজনে ভেক্টর রাশি। এখন সেফুদা কি করছে? হিরো আলম যেদিকে যাচ্ছে, এখন সেফুদা কি করছে? লাঠি নিয়ে তারা দৌড়াচ্ছে মনে করো। এখন তারা যখন দৌড়াচ্ছে, সেফুদা যেদিকে যাচ্ছে, আবার বলছি, সেফুদা যেদিকে মানে হিরো আলম যেদিকে যাচ্ছে, সেফুদা কি করলো? সেদিকে যাচ্ছে। এখন দুইজনে কি একই দিকে যাচ্ছে? যদি একই দিকে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন ধরো যে সামনে মনে করো ডক্টর মাহফুজ স্যার পড়ে গেছে। আচ্ছা, ডক্টর মাহফুজ স্যার পড়ে গেছে। এখন হিরো আলমকে বাঁচানোর জন্য ডক্টর মাহফুজ স্যার কি করছে জানো? হাতে একটা রান্দা নিয়ে সেফুদাকে দৌড়ানো শুরু করলো। এখন দেখো, চিন্তা করে দেখো, হিরো আলম যাচ্ছে ওইদিকে, এখন সেফুদা কি করছে? উল্টা দিকে দৌড়ানো শুরু করলো। এখন দুইজন যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, আবারও বলতেছি যে হিরো আলম যেদিকে দৌড়াচ্ছিল, এখন সেফুদা কি করলো? সেদিকে দৌড়াচ্ছে। দৌড়ানোর সময় তারপরে কি করছে দেখো, মানে হচ্ছে হিরো আলমকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে চলে আসলো হচ্ছে ডক্টর মাহফুজ স্যার। সে কি করলো? হাতে একটা রান্দা নিয়ে দৌড়ানো শুরু করলো। কাকে দৌড়ানো? সেফুদাকে। সেফুদা কি করলো? হিরো আলম যেদিকে দৌড়াচ্ছিল, সেফুদা এখন উল্টা পথে দৌড়ানো শুরু করলো। তার মানে সেফুদা যেদিকে আসছিল তার উল্টো পথে যাচ্ছে, উল্টা পথে যাচ্ছে। কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? চিন্তা করো যে আমি এইভাবে আছি, চিন্তা করো আমি এই পজিশনে আছি, আমি যদি এই পজিশনে যাই তাহলে আমার ঠিক 180 ডিগ্রি কোণে ঘুরতে হলো। তাহলে চিন্তা করো, সেফুদা যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে ঘুরতে গিয়ে তার 180 ডিগ্রি কোণে ঘুরতে হয়েছে। তার মানে সেফুদা আর এখন বর্তমান হিরো আলমের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে বিপরীত দিকে থাকলে 180 ডিগ্রি, আর একই দিকে থাকলে 0 ডিগ্রি। ঠিক আছে? এরা কারে? আমি তো শুধু হিরো আলমকে ট্রোল দেখছি, বাকি দুজন কারা আছে? বাকি দুজন তোমাদের চিনতে হবে না? আচ্ছা, আচ্ছা দেখো, এখন আমরা একটু দেখি, হচ্ছে অন্যটা। সো এখন এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এখন যেটা পাবো একটু দেখো সবাই, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার কারণে কৃতকাজটা হবে কত? আমরা জানি f ডট s বাই f s cos থিটা। আমরা আগে পেয়েছিলাম f s কত পেয়েছিলাম? cos থিটা পেয়েছিলাম। এখন বসাও, তাহলে f s cos কত ডিগ্রি বসাবো আমরা? 0 ডিগ্রি। তোমরা সবাই cos 0 ডিগ্রির মান কত? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি cos 0 ডিগ্রির মান কত? তাড়াতাড়ি লিখে ফেলো। cos 0 ডিগ্রির মান কত? তাড়াতাড়ি, কই তোমরা? cos 0 ডিগ্রির মান কত? তাড়াতাড়ি লিখে ফেলো। আমরা জানি কি, তাহলে আসবে হচ্ছে এখান থেকে fs। এটা হচ্ছে fs, এটাকে আমরা বলি সর্বোচ্চ মান। এটাকে কি বলি জানো? সর্বোচ্চ কৃতকাজ। সর্বোচ্চ কৃতকাজ, সর্বোচ্চ কৃতকাজ মানে যদি তুমি কোন পজিশন থেকে সর্বোচ্চ কৃতকাজ পাবে। আমি অলরেডি লিখছি হচ্ছে cos 0 ডিগ্রি, জানো তো লাকি লিখছো 0, তারপর হচ্ছে আদ্রিতা নাদিয়া লিখছো 1, তারপর হচ্ছে ফারজানা রুবেল, তারপর দেখতে পাচ্ছ হচ্ছে আকি আছে, তারপর রেদওয়ান সাদিক লিখছো 1। আচ্ছা ঠিক আছে, যারা যারা 1 লিখেছো তাদের উত্তরটা সঠিক হবে। হ্যাঁ, তোমরা নোট পেয়ে যাবে ইনশাআল্লাহ, তোমরা এই অধ্যায় নোট, এর আগের অধ্যায় নোটটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবার आंसर আমার आंसर। আচ্ছা, যারা 1 লিখেছো তাদের সবার উত্তরটা সঠিক হয়েছে। তাহলে এটার জন্য কাজ কেন দেখো fs লিখছি, কারণ হচ্ছে কি জানো? কারণটা হচ্ছে এই যে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই যে কাজটা পেয়েছি, তার মানে w সমান কাজ পেয়েছে কত? fs। তোমাদের বইয়ে 9 10 এর বইয়ে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর হচ্ছে এটা দিয়ে করতে হবে। তোমরা যারা যারা কৃত কাজ পেয়েছি, এখন দেখো, এখন দেখি একটু লাস্টে যেটা আছে, তো আমরা এটা এখন ফাইনালি দেখো যদি এরকম হয়ে যায়, ওই যে দেখো, এখন আমরা একটু দেখে ফেলি। ধরো হচ্ছে এই হচ্ছে আমাদের হিরো আলম, আর এই হচ্ছে দেখো সেফুদা, বুঝছো? হিরো আলম যাচ্ছে এদিকে, সেফুদা যাচ্ছে এদিকে। চিন্তা করে দেখো,
হিরো আলম যাচ্ছে ওইদিকে, এ হচ্ছে আমাদের হিরো আলম, বুঝছো, হিরো আলম, আর এই হচ্ছে আমাদের সেফুদা। এখন এই যে সেফুদা আছে, পরস্পর দেখো, চিন্তা করে দেখো, সেফুদা দৌড়াচ্ছে এই বরাবর, সেফুদা দৌড়াচ্ছে এই বরাবর, আর হিরো আলম দৌড়াচ্ছে এই বরাবর। তাহলে আমি যদি এই দুইটা যদি ভেক্টর হিসেবে ধরি, যে সেফুদারটা যদি আমি ধরো হিরো আলমকে ধরলাম বল, আর সেফুদারটা ধরলাম আমি সরণ, দুইটাকে সরণ, তার মানে দেখা যাচ্ছে সরণ এদিকে আর বল হচ্ছে এদিকে। লক্ষ্য করে দেখো, বল এদিকে, সরণ হচ্ছে এদিকে। তাহলে বল এবং সরণ পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম 180 ডিগ্রি কোণে বিদ্যমান। যদি 180 ডিগ্রি কোণে যেহেতু বিদ্যমান আছে, তাহলে আমরা কি বলবো এখান থেকে? তাহলে আমরা এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে, দেখো এখন কৃতকাজটা কত হবে। তাহলে W সমান যেটা পাচ্ছ Fs cos থিটা। তাহলে Fs আমরা কি লিখবো? F আর cos 180 ডিগ্রি। সবাই একটু জানিয়ে দাও 180 ডিগ্রির মান কত আসে। তাহলে এখান থেকে অলরেডি লিখে ফেলছি যদিও আমি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে W সমান হচ্ছে মাইনাস Fs। কি পাচ্ছি আমরা? W সমান পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস Fs। এর অর্থ হচ্ছে, দেখো যেহেতু ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, এই ক্ষেত্রে তোমার কৃতকাজটা সবসময় কি এমনই হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ হচ্ছে মাইনাস। কেন হয়েছে দেখো, এর কারণটা হচ্ছে cos 180 ডিগ্রির মান, তোমরা ক্যালকুলেটর চেপে দেখো, এর মান হচ্ছে -1, এর মান হচ্ছে -1। তাহলে এই যে কৃতকাজটা পাচ্ছি, এই কৃতকাজের নাম হচ্ছে ঋণাত্মক কৃতকাজ। এই কাজটাকে বলি কি আমরা? ঋণাত্মক কাজ। এটাকে কি বলি আমরা? ঋণাত্মক কাজ। এবং এই ধরনের কাজকে বলি আমরা বলের বিরুদ্ধে কাজ। এই ধরনের কাজ কি বলি আমরা? বলের বিরুদ্ধে। তো ঋণাত্মক কাজগুলিকে বলি আমরা বলের বিরুদ্ধে কাজ, আর ধনাত্মক কাজগুলিকে বলি আমরা বলের ধারা কাজ। যদি বলো যে ধনাত্মক কাজ মানে হচ্ছে বল ধারা কাজ, বল ধারা কাজ, বলের ধারা কাজ হলে ধনাত্মক হবে। আর যদি বস্তুর উপর কি হবে? ঋণাত্মক কাজটা কখন হবে? যখন দেখা যাচ্ছে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, অথবা কি হবে বলতো? বিপরীত দিকে হচ্ছে -1 হবে। হ্যাঁ, -1 হয়েছে, ধন্যবাদ যারা যারা লিখেছো। তারপর ধনাত্মকভাবে কাজ হওয়া সম্ভব। হ্যাঁ, ধনাত্মকভাবে কাজ হওয়া সম্ভব। আমরা তো অবশ্যই এই যে আমরা যেটা প্রথম, যেটা আমি এখন শর্ত লিখে দিচ্ছি, দেখো ধনাত্মক কাজের এক্সাম্পলটা কেমন হওয়া উচিত। মনি মিম, আচ্ছা তোমরা যারা যারা করছো সবাই একটু ক্লাসে মনোযোগী হও, অনর্থক কমেন্ট করতে যেও না। হ্যাঁ, অনর্থক কমেন্ট করতে যেও না, সবাই ক্লাসে মনোযোগী হও। সো একটু দেখো, আমি এখানে কিন্তু লিখে রেখেছি যে বলের ধারা, এখানে বলছে শূন্য কাজ কখন হবে? যখন বল ও সরণ পরস্পর সমকোণে ক্রিয়া করলে কৃতকাজের পরিমাণকে শূন্য কাজ বলে। কৃতকাজের যে পরিমাণটা সেটা হচ্ছে আমাদের শূন্য কাজ। আর শূন্য কাজের শর্ত হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি হবে, আর ডব্লিউ সমান হবে 0 জুল। কাজের এককটি কি জানি? কাজের একক জানি আমরা জুল। কাজের একক জানি হচ্ছে আমরা জুল। আর ধনাত্মক কাজ, এই যে বললাম ঋণাত্মক কাজ কখন হবে, দেখো বলছে হচ্ছে বল ও সরণ পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করলে, বল এবং সরণ, দেখো হয়েছে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করলে সেটাকে বলি আমরা কি বলি আমরা? ঋণাত্মক কাজ। আর যদি দেখি বল দ্বারা কাজ করতেছে, তখন সেটা হবে কি? ধনাত্মক কাজ। তোমার কমেন্টটা পাইনি। তো এই ধরনের কাজকে বলি ঋণাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ হচ্ছে কি? ঋণাত্মক কাজের সর্বনিম্ন কাজ, এটাকে বলি আমরা সর্বনিম্ন কাজ, ঠিক আছে? এর অর্থ কি বুঝছো? এর অর্থ হচ্ছে, কিন্তু এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে কোনো বস্তু থেকে তার শক্তিটা সরিয়ে নেয়া। এর অর্থ হচ্ছে কোনো বস্তু থেকে শক্তি সরিয়ে নেয়া। আর ধনাত্মক কাজ বলতে বোঝায় কোনো বস্তুকে শক্তি দেয়া। বাইরে থেকে তুমি শক্তি দিচ্ছ, সেটা হচ্ছে কি? ধনাত্মক কাজ। আর যদি কোনো বস্তু থেকে শক্তিটা সরিয়ে নাও, সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে এখানে যেটা পাচ্ছ তোমার, এই যে কাজটা, এটা হচ্ছে, এর অর্থ হচ্ছে কোন একটা বস্তু থেকে তুমি কাজটা কি, মানে বস্তুটা থেকে তুমি কিছু পরিমাণ শক্তি সরিয়ে নিচ্ছ। তো সরিয়ে নিলে হবে কি? ঋণাত্মক কাজ। আর যদি তুমি দাও কোনো একটা বস্তু থেকে বাইরে থেকে শক্তি দিচ্ছ, যেমন আমি কলমটার মধ্যে এরকম ভাবে আঘাত করলাম, তাহলে আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি, বাইরে থেকে এটার উপর একটা শক্তি দিচ্ছি, শক্তি দেওয়ার ফলে কলমটা কি সামনের দিকে দেখো হয়েছে এই, তার মানে আমি হাত প্রয়োগ করলাম, সেটা সামনের দিকে চলে গেল। তো বাইরে থেকে বল প্রয়োগ করলে যদি বস্তু সরণ ঘটে, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করছে, এর জন্য যে কাজটা পাবে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। আর যদি তুমি বস্তু থেকে শক্তিটা সরিয়ে নাও, তাহলে যে কাজটা পাবে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ বোঝার জন্য বুঝবো হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 180 ডিগ্রি হবে, অথবা তারা পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করবে। যেদিকে বল যাবে তার বিপরীত দিকে থাকবে সরণ, ঠিক আছে? যেদিকে বল তার বিপরীত দিকে থাকবে হচ্ছে সরণ। আচ্ছা, তাহলে আমরা এখানে যেগুলো পেয়েছি কাজ ছিল, 3 প্রকার কাজ আমরা দেখেছি। তো আমি এই 3টা কন্ডিশন লিখে দিচ্ছি যে f cos 0 ডিগ্রি মানে এত। f আমরা যেটা ব্যবহার করব, আমরা বলতো একই দিকে তোমাদের 19 লেভেলের যে বইটা দেয়া আছে, তার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে দেয়া থাকবে হচ্ছে তোমার
যে একই দিকে যেদিকে বল প্রয়োগ করবা ঠিক সেদিকেই কৃত কাজ হবে। ঠিক আছে, এখন তোমাদের একটা বিষয়, কখন কাজ হবে, ধনাত্মক কাজের শর্তটা কি? দেখো বল প্রয়োগের ফলে ধরো এইদিকে একটা বস্তু ছিল এরকম, ঠিক আছে, এখন বল প্রয়োগের ফলে সাধারণত দেখো সর্বোচ্চ আমরা জানি এই দিকের থেকে যদি কোনো একটা বল প্রয়োগ করো তাহলে কৃত কাজটা পাবে এখানে শূন্য, এখানে যে ডব্লিউ সমান কত হবে, 0 জুল, কাজের একক হচ্ছে জুল, আমি আবারও বলছি কাজের একক হচ্ছে জুল, তাহলে এই বরাবর যদি বস্তুটা চাই তাহলে কৃত কাজটা হবে 0। ঠিক আছে, বাট দেখো বল হচ্ছে এদিকে, বল হচ্ছে এদিকে, কিন্তু এর ঠিক এই পাশে মানে হচ্ছে এই যে কোঅর্ডিনেট, এটা যদি কোঅর্ডিনেট ধরো এই যে প্লাস, এইদিকে আসলে প্লাস, এই যে কাজটা এইখানে যদি থাকে, এই কোঅর্ডিনেটে থাকে তাহলে হচ্ছে ধনাত্মক কাজ হবে, আর যদি এইখানে চলে আসে তাহলে কাজ হবে ঋণাত্মক। এর মানে বুঝতে পেরেছো? এইখানে চলে আসা মানে কি, এদিকে চলে আসা মানে কি 90 ডিগ্রি চেয়ে বড় হয়ে যাচ্ছে, কারণ এইটুকু হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তো এইদিকে যদি চলে আসে তার মানে কি 90 ডিগ্রি প্লাস হয়ে যাচ্ছে না, 90 ডিগ্রি প্লাস হয়ে গেলে তুমি ধনাত্মক কাজ পাবে না, সবসময় পাবে হচ্ছে ঋণাত্মক কাজ। এই জন্য আমি শর্ত দিয়েছি, ধনাত্মক কাজের শর্ত হচ্ছে, ধনাত্মক কাজের শর্ত হচ্ছে থিটার মানটা, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির চেয়ে বড় হয়, 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে ধনাত্মক কাজ পাওয়া যাবে। আরেকটা শর্ত হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, এইটা হচ্ছে আমার ধনাত্মক কাজের শর্ত, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোনো মানের জন্য তুমি সর্বদাই ধনাত্মক কাজ পাবে, এই ক্ষেত্রে কোনো নেগেটিভ কাজ পাবে না। বুঝতে পেরেছো? আর যদি তুমি দেখো ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজটা হচ্ছে যখন দেখবা থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, কত ডিগ্রি, থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায় কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত, কত ডিগ্রি পর্যন্ত যে কাজ হবে, ঠিক আছে 180 ডিগ্রির চেয়ে আবার বড় হতে পারবে না, 180 ডিগ্রির চেয়ে সমান, 180 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট হলে, আবার 90 ডিগ্রির চেয়ে বড় হলে যে কাজ পাওয়া যাবে এই কাজকে বলবো আমরা ঋণাত্মক কাজ। ঠিক আছে, আর শূন্য কাজটা কি, যদি বল এবং সরণ পরস্পর সমকোণী ক্রিয়া করে তখন যে কাজটা সম্পূর্ণ হয় সেই কাজের নামই হচ্ছে শূন্য কাজ। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানিয়ে দাও সবাই বুঝছো কিনা, সবাই একটু জানিয়ে দাও সবাই বুঝছো কিনা আমাকে। কাজের পরিমাণ গেলে এখন আমরা যেটা দেখবো শক্তিটা দেখবো, দেখো তো কাজ গেল, এখন একটু শক্তি দেখো। একটু শক্তি দেখি আছে, তবে কাজে যাওয়ার আগে আমরা যেহেতু কাজের এককটা কি একটু দেখে আসি। তো কাজের এককটা কি আসবে, আর হচ্ছে মাত্রা একক এবং মাত্রা কি আসে। তো লক্ষ্য করো কাজের একক যেহেতু কাজ, আমরা সমীকরণটা কি পেয়েছি, নরমালি পেয়েছি এফএস, নরমাল ইকুয়েশন পেয়েছি এফএস, যদিও এফএস cos থিটা ছিল, কিন্তু থিটার জন্য কোনো একক নেই। তাহলে আমরা জানি বলের একক জানি কি নিউটন, বলের একক নিউটন, আর দূরত্বের একক হচ্ছে মিটার, আর তার মানে পাচ্ছি কেন নিউটন মিটার, এই নিউটন মিটার মানে জুল, তার মানে একটা একক পাচ্ছ কি, একটা একক হচ্ছে তোমার নিউটন, একটা একক পাচ্ছ হচ্ছে নিউটন, হ্যাঁ নিউটন মিটার, একটা একক পাচ্ছ হচ্ছে নিউটন মিটার, এরকম ভাবে লিখতে হয় বাংলা লিখতে গেলে নিউটন মিটার, আর দ্বিতীয় এককটা পাচ্ছ তোমার জুল, দ্বিতীয় এককটা কি পাচ্ছ, জুল, জুলকে আমরা লিখি হচ্ছে এরকম, আর নিউটন মিটারকে লিখি হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, তো কাজের একক আমরা পাচ্ছি হচ্ছে দুইটা একক পাচ্ছি, কাজের একক আমরা দুটি পেয়েছি। এখন এই যে দুটি একক আমরা কাজে পেয়েছি, মাত্রাটা কি আসে দেখা করে, আমরা জানি ডব্লিউ সমান যেহেতু জানি যে এফএস, এফএস মাত্রা মুখস্থ করব না, তা আমরা জানি কি এম এ এস, এম এ এস পাচ্ছি, যদি এম এ এস হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তাহলে দেখো এম এস, আবার বলছি এটা নট অনলি এম এ এস, এটা কিন্তু হতে পারে এম জি এস ও হতে পারে, যদি অভিকর্ষ দ্বারা হয় তাহলে হবে এম এস, আবার বলছি অভিকর্ষ বল দ্বারা হলে সেটা এম জি এইচ, এম জি এইচ হবে, এখানে হবে কি এম জি এইচ, এটা হচ্ছে এম এস সমতলে, আর এটা হচ্ছে কি যদি উপর থেকে বস্তুটা পড়ে বা উপর নিচে করি আমরা সেই ক্ষেত্রে আসবে। ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই আমরা যাবো একটু পরে কৃতকাজ বোঝানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এটা পাচ্ছি এম এস। এখন ভরের মাত্রা কি জানি আমরা, ভরের মাত্রা জানি এম, আর ত্বরণের মাত্রা কি জানি এলটি ইনভার্স 2, ত্বরণের মাত্রা কি জানি আমরা এলটি ইনভার্স 2, আর এটা যেহেতু সরণ এটা হচ্ছে কি এল, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এম এল টি ইনভার্স এম এল স্কয়ার টি ইনভার্স 2, তাহলে এইটাই হচ্ছে আমার কৃতকাজের মাত্রা। তাহলে কাজের একক পেয়েছি নিউটন মিটার বা জুল, নিউটন মিটার বা জুল, আর তার মাত্রাটা কি পেয়েছি, মাত্রা পেয়েছি ml স্কয়ার টি ইনভার্স 2, ml স্কয়ার টি ইনভার্স 2, ml স্কয়ার টি ইনভার্স 2। আমি আরেকটা লিখে দিচ্ছি যেখান থেকে আরেকটা একক পাই, যেমন ধরো মিটার, এখানে বলছি কি ms মানে কেজি, আর ত্বরণের মাত্রা কি জানি ms ইনভার্স 2 ইনটু হচ্ছে এটা
এটা হচ্ছে তোমার মিটার, ধরে থাকো মিটার, তার মানে তোমরা কিন্তু তিনটাকে পাচ্ছো, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা তিনটাকে পাচ্ছি, একটু ভালো করে মনে রাখবা, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তিনটাকে কিন্তু আছে। তো কাজের কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, জুল আর হচ্ছে নিউটন মিটার। এইখান থেকে কেজি মিটার স্কয়ার, এটা থেকে আসে তোমার, এটা থেকে আসে হচ্ছে নিউটন মিটার, এটা থেকে আসছে নিউটন মিটার, আর হচ্ছে তোমার আবার এটা সমান আসছে কি জুল। তাহলে আমরা তিনটাকে কি মনে রাখবো, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল হচ্ছে নিউটন মিটার ইকুয়াল হচ্ছে জুল। আমাদের কাজের ব্যবহারিক একক হচ্ছে এখানে জুল, কাজের ব্যবহারিক একক হচ্ছে কি জুল বসাবো, ঠিক আছে? সবাই সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি তাহলে বুঝছো এটা? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখন তোমাদের যদি প্রশ্ন করি, দেখো আমাদের কিছু প্রশ্ন আছে এখন তোমাদের জন্য। যদি বলা হয়, আচ্ছা যাই হোক, আমি আজকে যেহেতু হাইলাইট ক্লাস করাচ্ছি, বেশি সময় নিতে পারবো না, তোমাদের একটু মোটামুটি একটা ধারণা দিতে হবে। এখন শক্তিতে যাচ্ছি, দেখো শক্তি, শক্তি কাকে বলি? আমরা যদি বলি শক্তি কাকে বলি, মূলত হচ্ছে কাজ করার, একটা বস্তু যে পরিমাণ কাজ করে তা কাজের পরিমাণকে বলা হয় শক্তি। শক্তিটা কি? যে কোনো বস্তুর কাজের পরিমাণকে, কোনো একটি বস্তুর যে কাজের পরিমাণ, সেই কাজের পরিমাণ কি বলা হয়? শক্তি। এর মানে হচ্ছে কাজ এবং শক্তি দুইটা অভিন্ন দুইটা রাশি, শুধুমাত্র ভিন্ন হচ্ছে তাদের নামের ক্ষেত্রে, কিন্তু একক, সমীকরণ, মাত্রা সবগুলি হচ্ছে সবই সেম। আবার বলছি, যেহেতু দেখো কোনো বস্তুর, কোনো বস্তু কর্তৃক, কোনো বস্তু কর্তৃক, কোনো বস্তু কর্তৃক কৃত কাজের, কৃত কাজের পরিমাণকে, কৃত কাজের পরিমাণকে কি বলবো আমরা? কৃত কাজের পরিমাণকে শক্তি বলে, শক্তি বলে। তো এই যে আমরা কোনো বস্তু, কোনো বস্তু, কোনো বস্তু কর্তৃক কৃত কাজের পরিমাণকে বলছি আমরা শক্তি। এখন কোনো একটা বস্তু কর্তৃক কৃত কাজের পরিমাণ, দেখো তুমি যদি একটা বস্তুর, কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে, বাইরে থেকে যদি বল প্রয়োগ করো, তাহলে দেখা যাচ্ছে কি ওই বস্তুটার একটু সরণ ঘটলো। কোথায় ঘটলো? একটু সরণ ঘটলো। ধরো বস্তুটা এখানে চলে আসলো, তখন এই এস পরিমাণ সরণ ঘটলো, কতটুকু বল প্রয়োগ করছে? এফ পরিমাণ। তো কৃত কাজের পরিমাণ পাবা, যেহেতু সেম ডিরেকশনে গিয়েছে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আমি আবারও বলছি, তাহলে বল আছে এদিকে, সরণ কিন্তু এদিকে, তাহলে এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আছে। আর আমরা জানি 0 ডিগ্রির জন্য কৃত কাজ হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে এফ এস, এফ এস হবে। এই ক্ষেত্রে তোমার এই যে কাজটা পেয়েছি, ধনাত্মক কাজ পেয়েছি, এর এই যে কাজটা পেয়েছি সেটা হচ্ছে ধনাত্মক। এর মানে কি বুঝছো? আসলে শক্তিটা, তুমি যে পরিমাণ কাজ করবা, তুমি একটা বস্তুকে যে পরিমাণ কাজ, মানে তুমি যে পরিমাণ কাজ দিচ্ছ, হ্যাঁ, বা তুমি যদি বলো যে আমি এখান থেকে শক্তি, মানে শক্তি দিলাম, শক্তি দেওয়াটা মানে কি কাজ করা। কোনো বস্তুকে শক্তি দিচ্ছ মানে তুমি কাজ করছো, শক্তি সরিয়ে নিচ্ছ মানে কি তুমি, তোমার এখানে মানে শক্তি দিচ্ছ মানে ধনাত্মক কাজ করছো, আর শক্তি সরিয়ে নেওয়াটা মানে কি বলছিলাম? ঋণাত্মক কাজ করছো। তাহলে যতটুকু তুমি শক্তি সরিয়ে নিচ্ছ, তুমি কিন্তু ঠিক ততটুকুই কাজ করছো, তুমি ততটুকুই কাজ করছো যতটুকু শক্তি এখানে উৎপন্ন হয়েছে, তুমি ততটুকুই কাজ করতে পেরেছো যতটুকু শক্তি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি আবারও বলছি যে তোমাদের এই যে এখানে যে বিষয়গুলি আছে, যে শক্তি কতটুকু হবে বা কাজের উপর যেহেতু নির্ভর করে। আচ্ছা, তোমরা অনর্থক কথা বলে সময় নষ্ট করো না। আমি আবারও বলছি যে এইখানে কিন্তু দুইটা কাজ আছে, একটা কি বলছিলাম আমি? ধনাত্মক কাজ। কি বলছিলাম? যে ধনাত্মক কাজ। আর ধনাত্মক কাজ বলতে, ধনাত্মক কাজ হচ্ছে কি বলছিলাম? যে কোনো বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া, শক্তি দেয়া, শক্তি দেয়া। কাকে দেয়া? কোনো বস্তুকে শক্তি দিচ্ছ তুমি, তো কোনো বস্তুর উপর শক্তি দিচ্ছ মানে কি বল প্রয়োগ করছো, বলের দিকে সরণ করছে, তুমি ততটুকু শক্তি দিয়েছো তুমি যতটুকু কাজ করতে পেরেছো, অথবা তুমি ততটুকুই কাজ করেছো যতটুকু শক্তি এখানে দেয়া হয়েছে, ঠিক আছে? ঠিক একইভাবে ঋণাত্মক কাজ বলতে যেটা বুঝবো আমরা, ঋণাত্মক কাজ সেটা হচ্ছে দেখো শক্তি নেয়া, শক্তি, শক্তি কি সরিয়ে নেয়া, শক্তিটা কি করেছো তুমি? সরিয়ে নিয়েছো। তো শক্তি সরিয়ে নিয়েছো, এই ক্ষেত্রে শক্তি সরিয়ে নিলে পাচ্ছে ঋণাত্মক কাজ। এর মানে হচ্ছে তুমি ততটুকু শক্তি সরিয়ে নিয়েছো যতটুকু তুমি ঋণাত্মক কাজ করেছো, ততটুকু শক্তি সরিয়ে নিয়েছো যতটুকু, এইখানেও তুমি কাজ করছো কিন্তু কাজটা ততটুকুই করেছো যতটুকু শক্তি তুমি সরিয়ে নিয়েছো। অথবা এই ক্ষেত্রে কি বললাম? তুমি যতটুকু শক্তি দিয়েছো তুমি ততটুকু কাজ করেছো, এর বাইরে থেকে তুমি যদি শক্তি প্রদান করো এটাকে বলি আমরা ধনাত্মক কৃত কাজ। আর যদি কোনো বাহ্যিক কোনো একটা বস্তু ভেতর থেকে শক্তিটা সরিয়ে নেওয়া হয় সেটাকে বলি আমরা ঋণাত্মক কৃত কাজ। এইখানে দেখো আগে উপাংশটা প্রশ্ন করেছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ধনাত্মক কাজ বলতে কি বললাম? শক্তি দেয়া, আর ঋণাত্মক কাজ হচ্ছে শক্তিটা সরিয়ে নেয়।
এখন আমরা যেহেতু করব শক্তিটা, আমি যেটা বললাম যে তুমি এখানে যে পরিমাণ শক্তি, যে পরিমাণ কাজ করেছো, এই যে এই পরিমাণ, তুমি যদি এখানে ধরো যে 10 নিউটন বল দিয়েছো, 10 নিউটন বল দেওয়ার ফলে যদি 10 মিটার সরণ ঘটে, তাহলে তোমার কৃত কাজের পরিমাণ হবে কত? 100 জুল। কত হবে তোমার? 100 জুল হচ্ছে গুণফল। দেখো F * S, গুণফল আসবে কত? 100। এখন এই যে 100 জুল পেয়েছো, এই 100 জুলই কিন্তু তোমার শক্তি। এর অর্থ হচ্ছে তুমি 100 জুল শক্তি দিয়েছো বিধায় তুমি 100 জুল কাজ করতে পেরেছো। তুমি 100 জুল শক্তি দিয়েছো, এইটাই আসলে এখানে কাজ হিসেবে বই প্রকাশ করছে বা কাজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকজন প্রশ্ন করছিল উপাংশটা বলতে কি বোঝায়? উপাংশ ধরো এখান থেকে এখানে গেছে, সরণ হচ্ছে এদিকে, বল হচ্ছে এদিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, তাহলে এটাকে ধরি বলের দিকে সরণের উপাংশ। কার দিকে? বলের দিকে। তো বলের দিকে সরণের উপাংশ হচ্ছে s cos থিটা। s cos থিটা, এটা বলি বলের দিকে সরণের উপাংশ। সরণের উপাংশ মানে যার উপাংশ তার সাথে cos থিটা থাকবে। যার উপাংশ তার সাথে cos থিটা থাকবে। আবার বলছি, যার উপাংশ তার সাথে cos থিটা থাকবে। যেমন সরণের দিকে বলের উপাংশ, তার f cos থিটা, এটাকে বলছি আমরা সরণের দিকে বলের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। বুঝতে পেরেছো এখন? তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে ডিরেক্ট করে ফেলছি। দেখো কি বলছিলাম যে 10 মিটার সরণ করছে। কি বলছিলাম এখানে? যে দেখো 10 মিটার সরণ ঘটলো, 10 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি 10 মিটার সরণ ঘটে, তাহলে তুমি ডব্লিউ সমান কি পাচ্ছ? 10 গুণ 10 সমান কত আসে? 100 জুল, তাই না? কারণ বল ফুরাইছে। দেখো বলের মান 10, সরণের মান 10, 10 আর 10 এর গুণফল কত? 100 আসে না? সেখান থেকে আসছে। আচ্ছা, সো তোমরা একটু দেখো, এরপর দেখো আমরা এখন এই শক্তিটাকে যেটা করব, শক্তির বিশেষ দুইটা রূপ দেখব আমরা। মূলত হচ্ছে শক্তি বলতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে যে শক্তিটা আসবে সেটা হচ্ছে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন দেখো যান্ত্রিক শক্তি মেইন হচ্ছে তোমাদের এতে যা যা আসবে প্রশ্নের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে একমাত্র যান্ত্রিক শক্তিটা। মেজর হচ্ছে তোমাদের যান্ত্রিক শক্তি। এখন এই যান্ত্রিক শক্তি দুইটা বিশেষ শক্তিতে কনভার্ট হয়ে আছে। একটাকে বলি আমরা গতি শক্তি, একটাকে কি বলছি আমরা? গতি শক্তি। একটাকে বলছি আমরা গতি শক্তি, আরেকটাকে বলছি আমরা বিভব শক্তি। একটাকে বলছি গতি শক্তি, আরেকটাকে বলছি আমরা বিভব শক্তি। তাহলে একটু ভালো করে দেখো যে মূলত যে যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যদি যান্ত্রিক শক্তি বলতে বোঝায় কি? কোনো বস্তুর মধ্যে অন্তর্নিহিত মোট শক্তি, অন্তর্নিহিত মোট শক্তির পরিমাণকে বলে আমরা যান্ত্রিক শক্তি। মোট শক্তির পরিমাণকে যান্ত্রিক শক্তি বলি, যান্ত্রিক শক্তি বলে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এখানে তো যান্ত্রিক শক্তি গেল। এখন দেখো এই যে মোট শক্তির পরিমাণকে, এটা কিন্তু এভাবে বলা যায় কোনো বস্তুর মধ্যে অন্তর্নিহিত, হ্যাঁ, মোট অন্তর্নিহিত গতি শক্তি, ঠিক আছে, গতি শক্তি ও বিভব শক্তির সমষ্টিকে, যে সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি। সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলা হয়, তো তোমরা কিন্তু দুইভাবে লিখতে পারো, দুইটা সমীকরণ। একটা কি, যে একটা বস্তুর মধ্যে অন্তর্নিহিত যে পরিমাণ মোট শক্তি থাকবে সেটাই যান্ত্রিক শক্তি। এর মানে হচ্ছে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে, দেখো তো যান্ত্রিক শক্তি আমরা যেটা পাচ্ছি, পাবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এটাকে লিখে কি দিয়ে বলে দিচ্ছি। যান্ত্রিক শক্তি হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইএম। এটা সমান হচ্ছে তোমার গতি শক্তি, তোমরা গতি অধ্যায়ে পড়ে আসতে হয়তো। গতি শক্তিকে প্রকাশ করি আমরা ইকে দ্বারা। গতি শক্তিকে ইকে দ্বারা প্রকাশ করি। গতি শক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি। গতি শক্তি প্লাস হচ্ছে কি? বিভব শক্তি। আর বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ইপি দ্বারা, কারণ এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো মাথায় রাখবা, যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়? যে গতি শক্তি এবং বিভব শক্তির যে সমষ্টি সেটাকে বলি আমরা যান্ত্রিক শক্তি। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো তাহলে? এটা ভেক্টরকে, আচ্ছা একটা ভেক্টর কিন্তু 180 ডিগ্রি, কারণ ভেক্টর হচ্ছে একটা সরল রেখা। মাথায় রাখবা কেন এখানে 180 ডিগ্রির উপর হতে পারে না। একটা ভেক্টর হচ্ছে একটা রেখা। এখন একটা রেখাকে তুমি যদি দিক পরিবর্তন করো, দেখো এই কলমটাকে তুমি যদি দিক পরিবর্তন করো, একটা দিক পরিবর্তন করতে পারছো, এই
তুমি কিন্তু সর্বোচ্চ 180 ডিগ্রি কোণে ঘুরাইলে তার দিকটা পরিবর্তন হবে। বিপরীত দিকে যাইতে হলে 180 ডিগ্রি, এর বেশি কিন্তু সে ঘুরতে পারতেছে না, ঘুরলে কিন্তু আগের পজিশনে যেতে পারবে না। মানে আগের যে পজিশন বলতে কি, সে যেদিকে ছিল তার বিপরীত দিকে যেতে হলে তাকে কত ডিগ্রি কোণে ঘুরতে হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি কোণে এর বেশি ঘুরতে পারে না ও। ও কিন্তু ওইটা না যে মার্বেল না যে তুমি এরকম চক্কর দিয়ে সাইডে দিলে সে ঘুরবে, ওরকম না। এটা ভেক্টর আসে একটা কি, একটা রৈখিক, একটা সরল, মানে সরণের মতো একটা সরলরৈখিক দূরত্ব একটা, তাই না, একটা ভেক্টর। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, তো এটা তো গেল বিভব শক্তি, মানে যান্ত্রিক শক্তিটা। বিভব শক্তিটা দেখো, এই বিভব শক্তিকে আমরা তিনটা ভাগে ভাগ করি। তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার মহাকর্ষীয়, মানে হচ্ছে অভিকর্ষী বিভব শক্তি, অভিকর্ষীয়, একটা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, বিভব শক্তি, একটা হচ্ছে তোমার তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি, আরেকটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি। আচ্ছা, এই তিনটা দেখো। তো আমরা কি পেয়েছি? বিভব শক্তিকে তিন ভাগে ভাগ করেছি। অভিকর্ষীয় বিভব শক্তি একটা, তড়িৎ বিভব শক্তি একটা, আর হচ্ছে স্থিতিস্থাপক শক্তি। বা স্থিতিস্থাপক শক্তি বলতে এখানে বোঝাচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, বিভব শক্তি। এখন আমাদের যেটা এখানে বের করতে হবে, আমাদের এখান থেকে জানতে হবে গতি শক্তিটা। গতি শক্তিটাকে একটু আমরা বলে ফেলি। গতি শক্তি হচ্ছে বস্তুর, আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। গতি শক্তি হচ্ছে বস্তু গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে, গতির জন্য সে যতটুকু কাজ করতে পারে, এটা হচ্ছে তার গতিশক্তি। বস্তু অথবা কোন একটি বস্তু, কোন একটি গতিশীল বস্তু স্থিতিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটুকু কাজ করতে পারবে তাই হচ্ছে তার গতিশক্তি। আমি আবার বলছি, কোন একটি বস্তু স্থিতিতে আসার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু কাজ করতে পারে তাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে কি বলা হয় এখানে? যে স্থিতিতে আসে, অর্থাৎ এটা কিন্তু একটা কাজ, এটা একটা কাজ। তো কি করে কাজ বুঝবো সেটা একটু দেখে ফেলি আমরা এখানে। দেখো একটু কাজ কেন হবে, দেখো এখানে একটা শক্তি, এখানে তোমার একটা একটা উপপাদ্য আছে। দেখো কাজ শক্তির উপপাদ্য, একটু আমরা লিখে ফেলি, কাজ শক্তির উপপাদ্য। এই কাজ শক্তির উপপাদ্য থেকে আমরা যেটা জানি, দেখো কাজ শক্তির উপপাদ্য থেকে আমরা কি পাই? কাজ শক্তির উপপাদ্যটা একটু লিখে রাখো। কি বলে? যে কোনো বস্তুর দেখো কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির, কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন ওই বস্তু দ্বারা, ওই বস্তুর কৃতকাজের সমান, ওই বস্তু কর্তৃক বা ওই বস্তু দ্বারা, এটা বলতে পারো ওই বস্তু দ্বারা, বা ওইটা বলতো ওই বস্তুর কৃতকাজের সমান। কি বললাম? ওই বস্তুর কৃতকাজের সমান। আমি আবার বলছি, দেখো বলছে কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন, কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন। আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু ছিল, ঠিক আছে, এর বেগ কত আছে ইউ, ঠিক আছে, এর ভর কত আছে এম। এখন বস্তুটার উপর যদি তুমি বল প্রয়োগ করো, এফ পরিমাণ বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা কোথায় থেকে, এখান থেকে ধরো এখানে চলে আসলো। কোথায় আসছে? এখানে। যখন বস্তুটা এখানে চলে আসলো তখন সেই এস পরিমাণ সরণ ঘটালো। কত পরিমাণ? এস পরিমাণ সরণ ঘটালো। এস পরিমাণ সরণ ঘটার জন্য সে শেষ বেগ অর্জন করলো ভি। এখন যেহেতু বস্তু একই, তাহলে বস্তুর ভরের তো কোনো পরিবর্তন আসবে না, তো ভর কত থাকবে? এম এম এই থাকবে। চিন্তা করে দেখো, আমি এই পজিশন থেকে যদি এই পজিশনে যাই তাহলে আমার ওজন বা আমার ভর কমবে? আমার ভর কিন্তু এখানে বিন্দুমাত্র কমবে না। ঠিক আছে, যেহেতু আমার ভর কমবে না, তাহলে দেখো ভর কমবে না, তার মানে এখান থেকে এখানে গেলাম। তাহলে গতিশক্তিটা আসলে কি? গতিশক্তিটা তোমরা যদি দেখো, যে গতিশক্তি হচ্ছে তোমার, দেখো ই কে, গতিশক্তি কি দিয়ে প্রকাশ করি? ই কে। আর ই কে মানে হচ্ছে হাফ অফ বস্তুর ভর, হাফ অফ বস্তুর ভর ইনটু হচ্ছে বেগের বর্গ। কি বললাম? হাফ ইনটু বস্তুর ভর ইনটু বেগের বর্গ। দেখো গতিশক্তি মানে কি? তো গতিশক্তি হচ্ছে ই কে, লিখে রাখো। গতিশক্তি হচ্ছে ই কে সমান হচ্ছে হাফ ইনটু বস্তুর ভর ইনটু হচ্ছে কি বেগ, বস্তুর ভর ইনটু হচ্ছে বেগের বর্গ, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে ই কে সমান যদি এটা হয়, তাহলে চিন্তা করে দেখো বস্তুটা এই মুহূর্তে যখন ছিল, এখানে যখন ছিল, তাহলে আমরা লিখতে পারি কত? এটা হচ্ছে তার আগের গতিশক্তি ইআই। ধরো ইআই মানে হচ্ছে ইনিশিয়াল, ইআই দিয়েছে, এটাকে আই দিয়েছে, তো এনার্জি, তাহলে আমি ই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে হবে হাফ অফ বস্তুর ভর কত আছে এম, বেগ কত আছে, তাহলে বেগের বর্গ, এটা হচ্ছে তার আগের গতিশক্তি। এখন এইখানে আসতে গেলে সে নতুন একটা বেগ লাভ করলো, তার গতি বৃদ্ধি পেয়েছে, মানে বেগের বৃদ্ধি পাওয়ার কারণে গতিশক্তির একটা পরিবর্তন আসবে, হয়তো আগের চেয়ে বেশি হতে পারে, আগের চেয়ে কমও হতে পারে। তাহলে এইখানে আসার পরে বস্তুটার যে গতিশক্তিটা হবে সেটা হচ্ছে হাফ অফ বস্তুর ভর ইনটু বেগের
বর্গ। তাহলে একটু চিন্তা করে দেখো, এইটা হচ্ছে এখানে যদি ইউ, এখানে ভি ইজ গ্রেটার দেন হচ্ছে ইউ, এর মানে হচ্ছে বস্তুটার শেষ বেগ হচ্ছে আদি বেগের চেয়ে বড়, শেষ বেগ হচ্ছে আদি বেগের চেয়ে বেশি হবে। যদি বেশি হয় তাহলে গতিশক্তির পরিবর্তন কত? পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে দেখো, তোমার কাছে আগে 100 টাকা ছিল, এখন তোমার কাছে এখন 25 টাকা আছে, তাহলে তোমার কত টাকা পরিবর্তন? এখানে পরিবর্তনটা কত আছে তোমার এখন চিন্তা করে দেখো, এখন পরিবর্তন কত? অথবা দেখো, তোমার কাছে 100 টাকা ছিল, এখন তোমার কাছে আছে কত? 150 টাকা আছে, তাহলে তোমার পরিবর্তন কত? যে দুই দিকে এখানে পরিবর্তন ব্যবহার করতে পারি আমরা। দেখো, সো আমরা এখানে যেটা পেয়েছি, অলরেডি যেটা তোমরা পেয়েছো, গতিশক্তির পরিবর্তনটা একটু দেখি। আমি এটা মুছে ফেলতেছি কারণ আমার এখানে একটু দরকার নেই, আপাতত এটুকু দরকার নাই। তাহলে 3 প্রকার শক্তি পেয়েছিলাম, তোমরা দেখেছো। এখন গতিশক্তির পরিবর্তন দেখো, গতিশক্তির পরিবর্তনকে ডেল ই কে দ্বারা প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করব? ডেল্টা ই কে। এর মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এটা হচ্ছে কি? গতিশক্তির পরিবর্তন। লিখে রাখতে পারো গতিশক্তির পরিবর্তন। এর মানে হচ্ছে গতিশক্তি কত আছে? ফাইনাল। ফাইনাল মানে কি? দেখো এই যেটা, এটা হচ্ছে তোমার ইএফ। ইএফ এর মানে হচ্ছে শেষের, ফাইনাল। ফাইনাল মানে কি? শেষ গতিশক্তি। আর আই মানে হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে হচ্ছে আগের গতিশক্তি। তাহলে যেহেতু আমরা বলেছি যে ভি ইজ গ্রেটার দেন ইউ, মানে হচ্ছে দেখা যাচ্ছে কি পরের গতিশক্তিটা বেশি হবে, আগের গতিশক্তিটা কম হবে, তাহলে গতিশক্তির পরিবর্তন যেটা পাবে সেটা হচ্ছে ইএফ মাইনাস হচ্ছে ইআই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো ইএফ মানে কি? হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস হচ্ছে হাফ অফ এম ইউ স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? কি বস্তুর গতিশক্তির পরিবর্তন ডেল ই কে সমান লিখতে পারি হাফ অফ এম, কি লিখতে পারো? ভি স্কয়ার মাইনাস হচ্ছে ইউ স্কয়ার। এটা হচ্ছে আমার কি? গতিশক্তির পরিবর্তন। এটা হচ্ছে। এখন কাজ শক্তির উপপাদ্য কি বলছিল দেখো, কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন, কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন কত পেয়েছি? গতিশক্তির পরিবর্তন ডেল ই কে। কত পেয়েছি? ডেল ই কে। তো কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন কত পেয়েছি? ডেল্টা ই কে। ডেল্টা ই কে ওই বস্তুর কৃতকাজের সমান। ওই বস্তুর কৃতকাজের সমান। আবার বলছি, ওই বস্তুর কৃতকাজের সমান। এখন এই বস্তুর কৃতকাজ কত একটু বের করতো। দেখো, বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করছে? এফ। তাহলে বল প্রয়োগ করছি আমরা এফ। বস্তুর উপর কতটুকু? দেখো, স্মরণ করতে পারতো এস পরিমাণ, স্মরণ করতো এস। কিন্তু আমরা জানি কি? এস কস থিটা। কত জানি? এস কস থিটা। কিন্তু কিন্তু বল যেদিকে ক্রিয়া করছে, স্মরণ একই দিকে ক্রিয়া করছে। বল এবং স্মরণ যদি একই দিকে ক্রিয়া করে, তার মানে কি লিখবো? এফ এস কস 0 ডিগ্রি। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? সরাসরি এফ এস পাবো। কেন? কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমাদের এই বিবৃতি অনুসারে বস্তুর গতিশক্তির পরিবর্তন ডেল্টা ই কে ওই বস্তুর কৃতকাজের সমান। তাহলে ওই বস্তুর কৃতকাজ কত? ডব্লিউ। ডব্লিউ পেয়েছি। ডব্লিউ পেয়েছি না? তাহলে আমরা এখান থেকে এখন বলতে পারি, দেখো ডব্লিউ সমান কি লিখতে পারি? তাহলে ডব্লিউ সমান এখানে যেহেতু, আচ্ছা তাহলে আমার এখানে আমি লিখতে পারি, দেখো হাফ অফ এম ভি স্কয়ার। দেখো হাফ অফ এম ইনটু হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল লিখতে পারি হচ্ছে কি? লিখতে পারি এফএস। কত লিখতে পারি? এফএস। মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। এইটা দিয়ে তুমি চাইলে গতিশক্তির পরিবর্তন দিয়ে তুমি যদি বলের মান বের করতে পারবে। কি কি বের করতে পারবা? তুমি চাইলে গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ তুমি যদি কাজ নির্ণয় করো, এই যে তাহলে বিষয়টা দেখো, শক্তিটা আসলে কি? শক্তি মানে হচ্ছে তুমি কতটুকু কাজ করতে পেরেছো। তুমি কতটুকু কাজ, তোমার ভেতর আগে কি ছিল দেখার বিষয় না, আগে কত ছিল, তুমি এখন কতটুকু কাজ করতে পেরেছো। যেমন এইখানে যখন 1 নিউটন বল প্রয়োগ করেছো, তখন তুমি কাজ করেছো এফ এস পরিমাণ। কত? এফ এস পরিমাণ কাজ করেছো। তাহলে চিন্তা করে দেখো শক্তির কতটুকু, তাহলে শক্তি কতটুকু হয়েছে? যে শক্তি যতটুকু হয়েছে সেটা হচ্ছে তার পরিবর্তনটা। আগে কত ছিল শক্তি, এখন কত আছে, এই দুইটা যে ব্যবধান, এটাই আসলে এখানে শক্তি। আর এইটাই হচ্ছে কৃতকাজের পরিমাণ। আমরা আগেই জেনেছিলাম, আগেই পড়েছি, কাজের পরিমাণটাই হচ্ছে কাজ করার যে সামর্থ্য, কাজ করার যে সামর্থ্য বা বস্তুর যতটুকু কাজ করতে পারে তাই হচ্ছে তার শক্তি। বস্তু যে পরিমাণ কাজ করলো, বস্তু যতটুকু কাজ করলো, বস্তুর যে কাজ করার সামর্থ্য, এইগুলো হচ্ছে আসলে কি? শক্তি। ঠিক আছে? তোমরা কি এটুকু বুঝছো কি সবাই? তোমরা কি বুঝতে পেরেছো? আব্দুল্লাহ নোমান, আচ্ছা একটু কমেন্টে জানাও, আমার একটু কমেন্টে জানাও, কারণ তোমরা যদি না বলো তাহলে আসলে কি আমি ওইরকম ভাবে করতে পারি না। গতিশক্তির পরিবর্তন, হ্যাঁ, কৃতকাজের সমান। এই যে সূত্রটা, এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, মাথায় রাখবা, কারণ এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করতে পারবা। এই সূত্র ব্যবহার করে অনেক সহজভাবে তুমি ম্যাথ করে ফেলতে পারবা। একটা ম্যাথ অনেক জটিল, ওই জটিল ম্যাথটাও তুমি এই সূত্র ব্যবহার করে করতে পারবা। ঠিক আছে? এই সূত্র দিয়ে তুমি কি কি বের করতে পারবা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই সূত্র ব্যবহার করলে তুমি কিন্তু চাইলে বলের মান বের করতে পারছো, অর্থাৎ তুমি কতটুকু বল বের করতে, কতটুকু তুমি বল প্রয়োগ করেছো, প্রযুক্ত বলের মান বের করতে পারবা। যদি বল প্রয়োগ করা থাকে, বল প্রয়োগ করা থাকে আর গতিশক্তির পরিবর্তন দেয়া থাকে, তুমি চাইলে সরণ বের করতে পারবা। তুমি চাইলে
সরণ বের করতে পারবা। তুমি যদি কৃতকাজ চাই তাহলে ধরো যে কৃতকাজ চেয়েছে, আমি আবার বলছি কোনো বস্তু দেখো তোমাকে এখন যদি বলা হয়, এখন যদি তোমাকে বলা হয় যে বলের মান দেয়া নাই, বলের মান দেয়া নাই, ঠিক আছে, তো তোমাকে বলো কৃতকাজের পরিমাণ কত, চিন্তা করে দেখো এখানে কি গতিশক্তির পরিবর্তন দেয়া আছে, গতিশক্তির পরিবর্তন যদি দেয়া থাকে তাহলে বুঝবা ওই গতিশক্তির পরিবর্তন বের করা মানে কৃতকাজের পরিমাণ বের করা, গতিশক্তির পরিমাণ বের করা মানে পরিবর্তনটা বের করা মানে কি কৃতকাজটা বের যাবে। অনেকগুলো ম্যাথের মধ্যে তুমি এভাবে সলভ করতে পারবা যে গতিশক্তি দেয়া আছে, এই গতিশক্তি তোমাকে বলবে যে কৃতকাজ কত। এমসিকিউ প্রশ্ন মধ্যে অনেক সময় দেয়া থাকবে আদি বেগ শেষ বেগ দেয়া থাকবে, তাদের গতিশক্তিটা দেয়া থাকবে, দুইটা বস্তুর গতিশক্তি দেখো, মানে কোনো একটা বস্তুর আগের গতি ছিল ধরো 100 জুল, প্রথম গতি ছিল 100 জুল, পরে হয়েছে কত 200 জুল, পরে কত হয়েছে 200 জুল, ঠিক আছে। দেখো আগে একটা বস্তুর এত ছিল বা 0 জুল, আগে বস্তুটা স্থির ছিল, চিন্তা করে দেখো এই সূত্রটা কখন আমি ইকুয়াল লিখতে পারবো, একটু ভালো করে দেখো। এখন এটা যদি এরকম হয় কাজ শক্তির প্রবদ্ধ আমাদের গেল, এখন চিন্তা করে দেখো যদি এরকম হতো যে বস্তুটা স্থির ছিল আদিবেগ কত 0, একটু ভালো করে দেখো বস্তুর উপর ধাক্কা দিয়েছে, বস্তুটা এখানে চলে আসলো, শেষ বেগ একটা আছে, আদিবেগ কত ছিল 0, কতটুকু সরণ করছিল s পরিমাণ সরণ, কতটুকু বল প্রয়োগ করলাম f পরিমাণ, f পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এখানে চলে আসছে। এখন কিন্তু তার আদিবেগ কত 0, আদিবেগ 0, আদিবেগ যদি 0 হয়ে থাকে তার মানে এখন তার গতিশক্তি e কে সমান হচ্ছে হাফ অফ m v স্কয়ার। এখন তোমার যদি গতিশক্তির পরিবর্তন কত, যেহেতু বস্তুটা স্থির তাহলে গতিশক্তি সম্পূর্ণ গতিশক্তি যতটুকু কাজ করেছে, এই যে যতটুকু কাজ করেছে তার শেষ গতিশক্তি সমান, এইখানে বস্তুটা আসছে দেখো w সমান কত কাজ করবে fs, তাহলে এই যে fs পরিমাণ কাজ করলো এইটাই হচ্ছে বস্তুর গতিশক্তি। কেন এইখানে গতিশক্তির পরিবর্তন যে কথা, গতিশক্তি একই কথা, এর কারণটা হচ্ছে এর আগে কোনো গতিশক্তি ছিল না, কারণ কি তার বেগ 0 ছিল, কোন বস্তুর বেগ 0 এর অর্থ হচ্ছে ওই বস্তুর গতিশক্তিও 0, কোন বস্তুর বেগ 0 এর অর্থ হচ্ছে ওই বস্তুর গতিশক্তিটাও 0 হবে। এখন ওই স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করবে ওইটাই তার গতিশক্তি। আমি আবারও বলছি একটা স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করবে সেটাই তার গতিশক্তি হবে, সেক্ষেত্রে পরিবর্তন আর শেষ গতিশক্তি দুটাই সমান হবে। তাহলে এই সূত্র অনুযায়ী তুমি লিখতে পারছো কি, এই সূত্র অনুযায়ী এটা হবে তোমার w, এই ক্ষেত্রে তোমার w সমান হচ্ছে e কে সমান হচ্ছে কি লিখতে পারি আমরা হাফ অফ m v স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে fs। এই যে এটা যদি আদিবেগ 0 থাকে তাহলে এই সূত্র বসাবা, যদি আদিবেগ 0 না থাকে তাহলে এটা, যদি আদিবেগ 0 না থাকে তাহলে সূত্র হচ্ছে এটা, আর আদিবেগ 0 থাকলে সূত্র হবে এটা, লিখে রাখো, লিখে রাখো কাজে লাগবে, লিখে রাখো কাজে লাগবে। আচ্ছা ধন্যবাদ সবাইকে যারা যারা রেসপন্স করেছো সবাই। এখন আমরা একটু দেখি বিভব শক্তিটা, তো গতি শক্তিটা গেল, এন্ড শক্তির একক, সকল প্রকার শক্তির একক হচ্ছে জুল, সকল প্রকার শক্তির একক হচ্ছে জুল, আবার বলছি সকল প্রকার শক্তির একক হচ্ছে জুল। তবে জুল এবং ক্যালোরি একটা শব্দ আছে আমরা জানি, ক্যালোরি এটা আমরা সম্পর্কটা দেখিয়ে দিই যে ক্যালোরি একটা আছে, শক্তির একক, শক্তির এককটা কি আছে, যেহেতু দেখো শক্তি, যেহেতু আমরা দেখো যে কৃতকাজ, দেখো কৃতকাজ, কৃতকাজ বা কাজ, কৃতকাজ বা কাজ মানে কি শক্তি, কৃতকাজ বা কাজ যদি শক্তি হয় তাহলে দেখো ওর একক কি ছিল, আমরা পেয়েছিলাম হচ্ছে কাজের একক পেয়েছিলাম জুল, তার মানে শক্তির একক হচ্ছে জুল। দেখো একক, আমরা তো একক বের করি, এখন কি বের করছি একক বের করছি, তাহলে কাজের একক কি পেয়েছিলাম, আচ্ছা কাজের একক পেয়েছিলাম কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটার একক হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। আমরা কৃতকাজের একক পেয়েছিলাম নিউটন মিটার, তার মানে কাজ এখানে শক্তির একক হবে নিউটন মিটার, ঠিক আছে। আরেকটা একক আছে ক্যালোরি, আরেকটা একক আছে কি ক্যালোরি, ক্যালোরি আছে, যদি ক্যালোরি থাকে তাহলে এখানে হবে কি ক্যালোরি, ঠিক আছে। তা দেখো চারটা একক পেয়েছি, জুল জুল, মানে এদের এককের কোনো পরিবর্তন নাই, যেহেতু কাজ মানে শক্তি তাহলে কাজের একক যা শক্তির একক তা। গতি শক্তিও এক প্রকার শক্তি হওয়ার কারণে গতি শক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, সকল প্রকার শক্তির একক হচ্ছে জুল। আমি আবার বলছি সকল প্রকার শক্তির একক হচ্ছে এসআই, একক হচ্ছে জুল। এছাড়া কি লিখতে পারি নিউটন মিটার, লিখতে পারি ক্যালোরি, লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, অনেকগুলো একক লেখা যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আসি, এখন আমরা একটু বিভব শক্তিটা দেখব। তো এই অধ্যায়ের জন্য আমাদের স্থিতি গতি শক্তি গেল, এখন আমরা দেখব হচ্ছে বিভব শক্তিটা। তো বিভব শক্তিটার মধ্যে আমরা দুই ধরনের বিভব শক্তি পাবো, একটা দেখো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তো এই বস্তু এখানে স্থির আছে, এর অর্থ হচ্ছে এর শক্তি কত 0, ইকে এর বিভব শক্তি গতি শক্তি হচ্ছে 0 বস্তু। এখন আমি যদি বস্তুটাকে উপর দিকে নিয়ে তুলি, অভিকর্ষী বিরুদ্ধে কোথায় তুললাম, এখানে কত উচ্চতা তুললাম, এই উচ্চতা তুললাম, তাহলে একটা বস্তু ভূমিগত যে উচ্চতা থাকবে
ভূমি হতে যে কোনো উচ্চতায় স্থির থাকার জন্য যে শক্তি বা সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তার কি বলবো আমরা বিভব শক্তি। আমি আবারও বলছি যে বিভব শক্তিটা এখানে কি দেখো, এটাকে বলছি আমরা অভিকর্ষী বিভব শক্তি। এই ধরনের বিভবকে বলছি আমরা অভিকর্ষীয় বিভব শক্তি। হ্যাঁ, চ্যাপ্টার নোট পাবা ইনশাআল্লাহ, চ্যাপ্টার নোট পাবা তোমরা আগামীকাল আজকে রাতে দেখতে পারো কিনা জানি না, তবে আগামীকাল তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আসলে কি আমি নিজে হ্যান্ড নোট না করার কারণে, টাইপিং করার কারণে অনেক সময়, কারণ তোমাদের সারাক্ষণ ব্যস্ত থাকি, তোমাদের নিয়ে আমার অফলাইনে পড়া থাকে, সেগুলো পড়াইতে হয়, তারপরে যতটুকু সময় ব্যস্ত তখন নোট করতে হয়। সো নোট আগে ছিল আমাদের হ্যান্ড নোট ছিল, কিন্তু হ্যান্ড নোট তোমাদের কাউকে দিচ্ছি না, আমরা দিচ্ছি টাইপিং করে, একদম তোমাদের ক্লিয়ারলি যাতে বুঝতে পারো, এই জন্য টাইপ করছি, টাইপ করতে সময় লাগে। আচ্ছা দেখো কি বলো, এখানে বস্তু স্থির আছে, তার মানে এখন এইখানে যদি বস্তুটা নিয়ে আসি, বস্তুটার স্থির থাকার জন্য, বস্তু নিজের ধর্মটা স্থির থাকার যে প্রবণতা, বস্তুটা স্থির থাকতে চাচ্ছে, এই স্থির থাকার জন্য বস্তুর যে শক্তি বা সামর্থ্য দরকার, এই শক্তি বা সামর্থ্যকে বলবো আমরা বিভব শক্তি। এখানে কি বলবো আমরা বিভব শক্তি, অথবা দেখো হ্যাঁ এটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি দেখো কিভাবে বের করবা, এইখান থেকে যদি নিয়ে যাও তাহলে তুমি কি করবে, একটা ওজন দিয়েছো, অথবা দেখো আমি এইখান থেকে বস্তুটা ছেড়ে দিলাম, এখান থেকে বস্তুটা ছেড়ে দিলাম, বা এখানে বস্তু যদি থাকে, তাহলে আমার এখান থেকে যেটা হবে এটা কিন্তু কৃতকাজ। আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, এখান থেকে বস্তুটা এখানে নিয়ে গেলাম, নিয়ে গেলে এখন যেটা হবে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে এই বস্তুর যে ওজন আছে সেটা ডব্লিউ সমান কত জানি আমরা mg, ডব্লিউ সমান হচ্ছে mg আছে। কত উচ্চতা নিয়ে তুলছো বস্তুটাকে, h উচ্চতা নিয়ে তুলছো, যদি এখান থেকে h উচ্চতা নিয়ে তুলো তাহলে এর বিভব শক্তি যেটা হবে সেটা হচ্ছে ep, বিভব শক্তিকে আমরা ep দ্বারা প্রকাশ করি, পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে ডব্লিউ, এখানে আমরা যেটা জানি fh। কারণ কি বস্তুকে কত সমান ঘটিয়েছে, এখানে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় উঠেছে, সেটা কত উচ্চতায় h উচ্চতায় আছে। তো ভূমি থেকে বস্তু যত উচ্চতা থাকে বা থাকার যে প্রবণতা বা থাকার যে সামর্থ্য, সেটা হচ্ছে অভিকর্ষী বিভব শক্তি। অভিকর্ষী বিভব শক্তি হচ্ছে শুধুমাত্র ভূমি থেকে উপর দিকে বস্তুটা থাকার জন্য, স্থির থাকার জন্য শক্তি বা সামর্থ্য অর্জন করে। অভিকর্ষীয় বিভব শক্তি হচ্ছে বস্তুটা ভূমি থেকে যে কোনো উচ্চতায় স্থির থাকার জন্য যে সামর্থ্য বা শক্তি অর্জন করে, তাই হচ্ছে তার অভিকর্ষীয় বা কৃতকাজ, যে কাজ সম্পন্ন করতে হয় তাই হচ্ছে তার অভিকর্ষীয় বিভব শক্তি। তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি ইপি সমান দাঁড়াচ্ছে কত এত, কিন্তু আমরা জানি কি mg, এটা মানে mg, তার মানে অভিকর্ষীয় এই যে ইপি সমান হচ্ছে mgh, এটাকে বলি আমরা অভিকর্ষীয় বিভব শক্তি। এটাই হচ্ছে কি আমার অভিকর্ষীয় বিভব শক্তি। কি বলছি এটা অভিকর্ষী, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে অভিকর্ষীয় বিভব শক্তিটা পাচ্ছি। এই ক্ষেত্রে অভিকর্ষীয় বিভব শক্তিটা তোমার এখানে আরেকটা বিষয় কমপ্লিট করানো যায়, যদি যান্ত্রিক সূত্র, যদি আমি এটা পরে বোঝাবো, এখানে শক্তির সমন্বয় চিহ্নটি মেনে চলে কিনা, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা আমি তোমাদের আগামী ক্লাসে, অর্থাৎ আগামী ক্লাসের সৃজনশীলে বোঝাবো। আজকে শুধু টপিকসটা পড়ে যাব, আগামী ক্লাসে সৃজনশীল আমরা এটা পড়াবো। তোমাদের কোথা লাগলে হবে না, ঠিক আছে, আগে কিন্তু বলছি কোনো কোথা নাই, কোনো কোথা নাই। আজকে এত যাচ্ছে, স্টুডেন্ট কমে গেছে, এই যে পালাইছে সব, তোমরা মাত্র 50 জন, দেখবো লাস্ট পর্যন্ত কতজন থাকো তোমরা। আচ্ছা দেখ, সো বিভব শক্তিটা কি, বিভব শক্তিটা হচ্ছে ভূমি থেকে বস্তুটা যে কোনো উচ্চতায় থাকতে যে কাজ, মানে ভূমি থেকে একটা বস্তু যে কোনো উচ্চতায় তুলতে যে কাজ করতে হয় তাই হচ্ছে তোমার বিভব শক্তি, ঠিক আছে। অথবা ভূমি থেকে যে কোনো উচ্চতায় বস্তুকে স্থির অবস্থানে রাখার জন্য যে পরিমাণ শক্তি বা সামর্থ্য দরকার হয়, যে পরিমাণ কাজ করতে হয়, তাই হচ্ছে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সূত্র মনে রাখবা, এই ক্ষেত্রে বিভব শক্তিটা হচ্ছে mgh, মনে রাখবা অভিকর্ষীয় বিভব শক্তি হচ্ছে mgh, অভিকর্ষীয় বিভব শক্তি হচ্ছে mgh। আচ্ছা এখন তোমার যদি বলা হয়, একটু লক্ষ্য করো, এইখান থেকে একটা বস্তু ছেড়ে দিলে, এইখান থেকে যদি এটা ছেড়ে দেয় মুক্তভাবে পড়তে থাকে, তাহলে কৃতকাজ কত, কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা তো আমি যেটা বলছিলাম, এখানে কৃতকাজের পরিমাণ হবে কত, আমি বলছিলাম কত, কৃতকাজের পরিমাণ হবে mg। কেন হবে দেখো তো, কারণ হচ্ছে বস্তুটা যতই নিচের দিকে নামতে থাকবে ভূমিতে চলে আসতো, তাহলে বস্তুর ত্বরণ দেখো এখানে যেখানে যে বিষয়টা সরণ করছে, h সরণ নিচের দিকে করছে, সরণ নিচের দিকে, আর অভিকর্ষীয় বল যেটা w সেটাও নিচের দিকে আছে। বল এবং সরণ যদি পরস্পর একই দিকে ক্রিয়া করে, তখন আমরা জানি সেইখানে কৃতকাজের পরিমাণটা কত আসে, সেখানে কৃতকাজ w সমান হচ্ছে fg, এটা হচ্ছে কত, f হচ্ছে নিচের দিকে, তাহলে fg এখানে হবে কিন্তু fh, তার মানে কৃতকাজের পরিমাণ fh। এখন যদি বলা হয় যে দেখো, যদি বস্তু এইখানে বলো তো, যে একটা বস্তুকে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, এখানে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত, আমি এটা ভেবে নিয়ে দাঁড়িয়ে আছি,
এইখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমার কৃত কাজের পরিমাণ প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত আর অবিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কত, দুইটা কৃত কাজ আছে এখানে, দুইটা কৃত কাজ। তো এখানে কোনটা দেখো, ডব্লিউ সমান হচ্ছে কত পাচ্ছ mgh, এটা হচ্ছে অবিকর্ষীয় কৃত কাজ, অবিকর্ষীয় কৃত কাজ। আচ্ছা, অবিকর্ষীয় কৃত কাজ যে বস্তু যদি এখানে থাকে তাহলে তোমার যে বিভব এইটা অবিকর্ষীয়, বাট বস্তুটা যদি এখানে থাকে, দেখো এখানেই আছে, যদি বস্তু এখানেই থাকে তাহলে দেখো এখন এখানে ডিফারেন্স কি দেখো, যদি বস্তু এখানেই থাকে তার মানে বস্তু স্মরণ ঘটছে না, বস্তুর কোনো স্মরণ ঘটছে না। যদি বস্তু স্মরণ না ঘটে, যদি বস্তু স্মরণ না ঘটে তাহলে আমরা জানি কৃত কাজের পরিমাণ শূন্য হবে। এখন একটা বিষয় হচ্ছে, যদি আমি বস্তুটাকে এরকম ভাবে টেনে তুলি, দেখো এখানে আমি দুইটা, এখানে একটা বস্তুকে টেনে তুলছি, যদি বস্তুটা এখানে টেনে তোলা হয় তাহলে দুইটা কাজ হবে। একটা কাজ হচ্ছে তুমি অবিকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ করতেছো, কি হচ্ছে তুমি অবিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, যেটা দেখো যে স্মরণ ঘটছে উপর দিকে, স্মরণ ঘটছে উপর দিকে কিন্তু সবসময় বল কাজ করছে নিচে। এইখান থেকে একটা বস্তু যখন উপর দিকে একটা বস্তুকে তোলা হয় তখন দেখো এর স্মরণ হচ্ছে উচ্চতা হচ্ছে কি h, উচ্চতা h যা উপর দিকে ক্রিয়াশীল, কিন্তু তার ওজন হচ্ছে সবসময় নিচের দিকে ক্রিয়াশীল। তার মানে স্মরণ বল এবং স্মরণ আচ্ছা, তাহলে ওজন এবং স্মরণ পরস্পরের বিপরীতমুখী। এই ক্ষেত্রে তুমি মহাকর্ষীয় বলটা, অবিকর্ষীয় বল যেটা পাবা সেটা হচ্ছে -mgh, মানে ঋণাত্মক কৃত কাজ পাবা বলের বিরুদ্ধে, এটা হচ্ছে বলের বিরুদ্ধে। আর প্রযুক্ত বল দ্বারা যেটা পাবা, দেখো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত, তাহলে ওটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, আর হচ্ছে তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। তো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, তুমি যদি এক পরিমাণ বল প্রয়োগ করছো এখানে, এক পরিমাণ বল প্রয়োগ করার ফলে এই তো বস্তুটাকে এখানে এনেছো, তাহলে তুমি এইদিকে বল প্রয়োগ করছো, তাহলে বল আছে এইদিকে, প্রযুক্ত বল হচ্ছে এদিকে, আর উচ্চতা হচ্ছে এদিকে, তাহলে বল এবং স্মরণ একই দিকে আছে, তো প্রযুক্ত কাজ হচ্ছে FH। তাহলে প্রযুক্ত ডব্লিউ সমান হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, ডব্লিউ সমান হবে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বা কাজ, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ হবে তোমার এখানে কত, ডব্লিউ সমান FH, ডব্লিউ সমান FH। কারণটা কি, কারণ এইখানে F মানে কি বুঝছো, MAH, এখানে তো জি না, এটা জি না, কারণ এটা বল প্রয়োগ করছো, তুমি বল প্রয়োগ করছো তার একটা রৈখিক ত্বরণ সৃষ্টি হবে, প্রযুক্ত বলের কারণে একটা রৈখিক ত্বরণের সৃষ্টি হবে। তো রৈখিক ত্বরণ যদি সৃষ্টি হয় সেই ত্বরণের নাম কি, কিছুক্ষণ আগে বলছিলাম A। তাহলে এই ক্ষেত্রে তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ ধনাত্মক, কিন্তু অবিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক। তাহলে কোনো বস্তুকে নিচ থেকে উপরে টেনে তুললে তার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, তার বিভব শক্তি বা অবিকর্ষীয় বিভব শক্তি বা অবিকর্ষীয় কৃত কাজ সবগুলি ঋণাত্মক হবে। আর যদি উপর থেকে বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে অবিকর্ষীয় কৃত কাজ ধনাত্মক হবে, বিভব শক্তিটা কি আসবে, ধনাত্মক হবে। সবাই কি বুঝছো, সবাই কি বুঝতে পেরেছো? এখন আরেকটা প্রশ্ন করছি, ধরো এখন একটু চিন্তা করে দেখো, আমি এই কলমটাকে দেখো, আমি একটু দেখাচ্ছি, এই কলমটা এখানে আছে, ধরো এই কলমটা এখানে আছে, এখন আমি কি করছি দেখো, এইখান থেকে কলমটা এই সোজা নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে, সোজা, আমার কিন্তু নিচে আছে, উচ্চতা হচ্ছে দেখো এই উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা h, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার ভূমি, চিন্তা করো। তাই আমি এই উচ্চতা একটা কলমকে এইভাবে নিয়ে যাচ্ছি, সোজা নিয়ে যাচ্ছি, তাহলে কৃত কাজের পরিমাণ কত, এখানে বলবো দুইটা, দেখো এইদিকে নিয়ে যাচ্ছে, তাহলে এইদিকে নিয়ে যাচ্ছি মানে হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ আছে, কৃত কাজ, কারণ কি এখান থেকে যদি এখানে যায় তাহলে s পরিমাণ স্মরণ করবে, কি পরিমাণ বল প্রয়োগ করছে, f পরিমাণ, তাহলে w সমান এখানে আসবে fs, fs আসবে, এটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। বাট একটু লক্ষ্য করে দেখো এইদিকেও যাচ্ছে, তাহলে স্মরণ করছে দিকে, কিন্তু মহাকর্ষীয় বল যেটা বা অবিকর্ষীয় বল কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল। অবিকর্ষীয় বল কোথায় আছে, অবিকর্ষীয় বল ওজন, অবিকর্ষীয় বলটা এখানে ওজন যা নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু স্মরণ করছে কোন দিকে, এদিকে। তাহলে চিন্তা করো স্মরণ করছে এদিকে কিন্তু বল ক্রিয়া করছে নিচের দিকে, স্মরণ এদিকে বল নিচের দিকে, তাহলে কৃত কাজের পরিমাণ এখানে কত হবে, তাহলে এখান থেকে বিভব শক্তি যেটা পাবা সেটা হচ্ছে কৃত কাজ বা বিভব শক্তি mgh সমান হচ্ছে 0 পাবা। কেন পাবা, কারণ হচ্ছে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর সমকোণে ক্রিয়াশীল কোন বস্তুর যে কোনো বস্তুর কৃত কাজ শূন্য হবে। সমকোণে ক্রিয়াশীল যে কোনো বস্তুর কৃত কাজের পরিমাণ কত, কৃত কাজের পরিমাণ হবে শূন্য। পাবলিক ক্লিয়ার করবে, কারণ হচ্ছে এক আজকে টপিক একটু দেখাইতে হবে। এখন দেখো স্থিতিস্থাপক বিভব শক্তিটা কি, স্থিতিস্থাপক বিভব শক্তি আরো ক্লিয়ার হবে আমরা সিকিউ এর মধ্যে, এমসিকিউ যখন সলভ করব, সিকিউ সলভ করব। স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, তো স্থিতিস্থাপক বিভব শক্তি মানে কি, কোন বস্তুর বল প্রয়োগের ফলে প্রত্যয় বলের কারণে সেখানে দেখো কোন স্থিতিস্থাপক পদার্থের ক্ষেত্রে সাধারণত স্থিতিস্থাপক বিভব শক্তি আসলে কি, কোন স্থিতিস্থাপক পদার্থের মধ্যে, এখানে অবশ্যই স্থিতিস্থাপক পদার্থ আছে, স্থিতিস্থাপক পদার্থের উপর দেখো, পদার্থের উপর বল প্রয়োগ করলে
বস্তুর প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল, দেখো ওই বস্তুর প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজকে, প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজের পরিমাণকে আমরা এখানে স্থিতিস্থাপক বিভব শক্তি বলি। স্থিতিস্থাপক বিভব শক্তি বলে। দেখো এটাই বা এখানে সঞ্চিত শক্তি বলা হয়। তাহলে কি বললাম, কোন স্থিতিস্থাপক পদার্থের উপর বল প্রয়োগ করলে বা বস্তুর উপর, স্থিতিস্থাপক পদার্থ বা বস্তু বলতে পারো, স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর প্রত্যয়নী বল দ্বারা, ওই বস্তু মানে হচ্ছে তুমি যদি একটা বল প্রয়োগ করো, আমি এক্সাম্পলটা দেখাচ্ছি তোমাদেরকে, যে তুমি যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করবে, একটা মিনিট ব্রেক নিচ্ছি আমি তোমাদের। দেখো তাহলে আমি এখানে যেটা বলছিলাম, স্যার এর পক্ষ থেকে আপনাকে একটা গিফট আছে, ধন্যবাদ। দেখো সো এইখানে আমার কাছে একটা স্প্রিং সদৃশ একটা কিছু আছে, দেখো স্প্রিং, তোমরা স্প্রিং এর মতো ধরতে পারো, ঠিক আছে। এখন এটা কিন্তু একটা স্থিতিস্থাপক, কারণ দেখো এর উপর আমি একটা বল প্রয়োগ করছি মানে দেখো সরণ ঘটছে, কিন্তু এই বল সরণ যে দিকে ঘটলো এর প্রত্যয়নে কিন্তু এর উপর একটা প্রত্যয়নী বল আছে। কেন? কারণ দেখো যে বলের কারণে বস্তুটা তার আগের অবস্থানে ফিরে আসবে সেই বলটা সেখানে প্রত্যয়নী বল। আমি যদি কোনো একটা বস্তুর উপর দেখো, আমি যদি কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করি, দেখো সরণ ঘটছে, তাই না? এখন যে বলের কারণে বস্তুটা তার পূর্ব অবস্থানে ফিরে পাবে, যে বলের কারণে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেই বলটাকেই বলছি আমরা এখানে প্রত্যয়নী বল। দেখো তাহলে আমি জাস্ট দেখো এই যে টান দিয়ে ছেড়ে দিলাম আগের অবস্থা, দেখো এই ছেড়ে দিলাম এই, তাহলে আমি যেটা প্রয়োগ করলাম সেটা প্রযুক্ত বল, কিন্তু স্প্রিং এর উপর স্প্রিং নিজের একটা বল সৃষ্টি হচ্ছে, স্প্রিং এর নিজের ধর্মের স্থিতিস্থাপক ধর্মের কারণে তার উপর একটা নতুন বলের আবির্ভাব ঘটে, প্রযুক্ত বলের কারণে নতুন বলের আবির্ভাব ঘটে, এবং এই নতুন বলটা প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হারে বেড়ে যায়। তুমি যত বড় বাড়াবা, প্রযুক্ত বল যত বড় করবা, স্থিতিস্থাপক বলটাও তত বেড়ে যাবে, সরণ তত করবে, তো সরণ তত বেশি করবে। এই ক্ষেত্রে দেখা যায় কি, প্রযুক্ত বল মানে প্রত্যয়নী বল মানে কি, তাহলে প্রত্যয় দেখো সরণ করছে কোন দিকে, এইদিকে সরণের দিকে, কিন্তু প্রত্যয়নী বল কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে। কেন? দেখো একটা স্প্রিং এর ক্ষেত্রে যে গঠনটা গঠন হয়েছে, দেখো যে আমরা যদি একটু চিন্তা করি যে একটা স্প্রিং এর যেটা হয়, যে তুমি যদি এটাকে দেখো, এই স্প্রিংটাকে যদি একটা বস্তু ঝুলিয়ে তুমি টানো, একটা বস্তু ঝুলিয়ে দিয়ে তুমি যদি টানো, তাহলে যে গঠন করবে, তুমি যদি এদিকে টানো মানে টানছো, তাহলে যেটা করবে, ধরো যে এরকম হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, এটা কেন করছে? দেখো প্রত্যয়নী, এটা দেখো এখানে চলে আসছে। এখন তুমি কিন্তু এখানে একটা পরিমাণ বল প্রয়োগ করছো, এটা প্রযুক্ত বল। এখন প্রযুক্ত বলের কারণে তুমি এখানে প্রত্যয়নী বল আরেকটা আছে, তো প্রযুক্ত বলের কারণে এখানে আরেকটা নতুন বলের সৃষ্টি হবে, এইদিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে তোমার প্রত্যয়নী বল, এবং এই বলটা হচ্ছে নেগেটিভ বল ধরতে হবে, কারণ এটা পজিটিভ ধরলে এটা নেগেটিভ ধরতে হবে, এবং এই বলটা হচ্ছে সমান এবং বিপরীত। নিউটন থার্ড ল যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু এখানে একটা বল পাচ্ছ। তো প্রত্যয়নী বলের দিকে সরণ কতটুকু ঘটলো, দেখো তো সরণ ঘটলো কতটুকু, আগে ছিল এতটুকু, এটুকু ছিল, আর এখন কতটুকু অতিরিক্ত এইটুকু গেছে, তাহলে এইটুকু হচ্ছে তোমার সরণ, এটা হচ্ছে তোমার সরণ, নতুন সরণ। তাহলে দেখো তোমার এখানে বল প্রয়োগ করছে এটা, আর সরণ করছে কতটুকু, এইটুকু। এখন দেখো এখানে তোমার যেটা আসে, তো হুকের একটা সূত্র আছে, এখান থেকে হুকের একটা সূত্র আছে আমি বলছি, তো দেখো এখান থেকে যেটা পাচ্ছি আমরা, তো এই ক্ষেত্রে আমরা যে পরিমাণ বল, এই বলের পরিমাণটা কত হবে, তাহলে এই প্রত্যয়নী বলটা যেটা হবে, সেই প্রত্যয়নী বলের পরিমাণ হবে মাইনাস হাফ অফ kx, মাইনাস kx হবে। তাহলে দেখো f কত পেয়েছি, মাইনাস kx পেয়েছি। তাহলে এই যে এটা কেন আসে দেখো, কারণ হচ্ছে বলা আছে হুকের সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এখানে যেটা হবে যে কোনো মানে প্রত্যয়নী বল হচ্ছে সাধারণত স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বল প্রয়োগ করলে, স্থিতিস্থাপক পদার্থের মধ্যে বল প্রয়োগ করলে ওই বল, স্থিতিস্থাপক বল সর্বদাই সরণের সমানুপাতিক। বল এক্ষেত্রে বল হচ্ছে কি, বল ও সরণ পরস্পর সমানুপাতিক। দেখো পরস্পরের সমানুপাতিক কি কেমন হবে, বল ও সরণ পরস্পরের সমানুপাতিক এবং বিপরীতমুখী কেমন হবে, এটা বিপরীতমুখী হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে সবসময় স্থিতিস্থাপক পদার্থের ক্ষেত্রে যেটা হয়, বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী হয়, এবং
এরা কি সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে F সমানুপাতিক মাইনাস kx। দেখো বল এবং সরণ হচ্ছে পরস্পরের বিপরীতমুখী। তো বল এবং সরণ এইটার উপর যে বল প্রয়োগ করছে, যে প্রত্যয়নী বল কাজ করছে, সেই প্রত্যয়নী বল আছে যতটুকু সরণ করছে, সেই সরণ পরস্পরের সমানুপাতিক। তো পরস্পরের সমানুপাতিক আসলে এখানে লিখতে পারো মাইনাস kx। এই যে এখানে k, এখানে কি এটাকে বলছি আমরা স্প্রিং ধ্রুবক। এই কে এটা বলছি আমরা স্প্রিং ধ্রুবক। কে নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবকটা একটা স্প্রিং এর জন্য নির্দিষ্টই হবে, কিন্তু ভিন্ন ভিন্ন স্প্রিং এর জন্য এই স্প্রিং ধ্রুবকটাও ভিন্ন হবে। আমি আগেই বলছি এই স্প্রিং ধ্রুবক কিন্তু সব ক্ষেত্রে এটা সার্বজনীন কোনো ধ্রুবক না। একটা স্প্রিং এর ক্ষেত্রে যেটা হবে, অন্য একটা স্প্রিং এর ক্ষেত্রে এই স্প্রিং ধ্রুবকটা ভিন্ন হতে পারে। ঠিক আছে, তো ভিন্ন কিন্তু হতে পারে, সো মাথায় রাখবা। এখন এই ক্ষেত্রে আমার কৃত কাজ বের করতে হবে। তাহলে এই কৃত কাজটা এখানে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে সেই কাজটা হচ্ছে তোমার ডব্লিউ সমান, দেখো এই ক্ষেত্রে তুমি যেটা বের করবে সেটা হচ্ছে, দেখো এরকম ভাবে বের করতে হবে। তো ডব্লিউ সমান হচ্ছে এই ক্ষেত্রে ক্যালকুলাস করে এই সমীকরণ ডানতে গেলে ডব্লিউ সমান হচ্ছে তোমার এফ ডিএক্স। মানে এই যে সরণটা করছে, দেখো এখানে কতটুকু সরণ করছে, টোটাল সরণটা একটু দেখো, এইটুকু সরণ করছিলাম, এইটুকু না, এইটুকুকে আমি ছোট ছোট অংশে ভাগ করছি। ছোট ছোট অংশে ভাগ করলে প্রত্যেকটা ভাগ এমন ভাবে ভাগ করেছি, টোটাল হচ্ছে ডিএক্স, টোটাল ডিএক্স, মানে প্রত্যেকটা ভাগের মান হচ্ছে ডিএক্স করে। তাহলে সামান্য একটু কাজ কত হবে, চিন্তা করো এতটুকু সরণ, সম্পূর্ণ সরণের জন্য কত হচ্ছে, ডব্লিউ সমান fx পাচ্ছ মাইনাস fx পাচ্ছ। তাহলে চিন্তা করো তাহলে এতটুকু সরণের জন্য কত সামান্য কাজ পাবে, এইটুকুর জন্য যে কাজ পাবে টোটালটার জন্য তো একই পরিমাণ কাজ পাবে না, তাই না? সরণ যত বেশি হবে কৃতকাজের পরিমাণ ততই বেশি হবে, সরণ যত কমে যাবে কৃতকাজের পরিমাণটা ততই কমে যাবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এখানে কাজ হচ্ছে সামান্যতম বলের জন্য, সামান্যতম যে একটু সামান্য সরণ করার জন্য যে কৃত কাজটা পাবো সেটা হচ্ছে ডব্লিউ। তো ডব্লিউ সমান এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো মাইনাস kx ইনটু কত আছে dx, কারণ দেখো f সমান হচ্ছে এত। তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারছি সেটা হচ্ছে দেখো, তো এই ক্ষেত্রে এইটা সাধারণত কি একটা অংশ থাকে, এটা সাধারণত একটা অংশ থাকে, পরে বোঝাচ্ছি। আচ্ছা ডিরেক্ট বের করছি কারণ এত একদম ইলিগাল নিয়ম দেখাতে পারবো না আজকে, এত দেখাতে পারবো। তাহলে দেখো এখন এখানে কি হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এই অংশটাকে যদি করি তাহলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে তোমার এরকম যে x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা যদি তুমি যদি এরকম কিছু করা যায় তাহলে এটা হয়ে যায় কি x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1। একটু ভালো করে দেখো পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ার দেখো বেসিক থাকে কিন্তু পাওয়ারটা হয়ে যায় n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, মানে হচ্ছে পাওয়ার 1 বেড়ে যায়, যত আছে তার চেয়ে পাওয়ার 1 বেড়ে যায়। তার মানে এই চিহ্নটাতে আমি যখন এটা কাজ করে ফেলবো তখন এটাকে লিখতে পারি কি, দেখো মাইনাস, তখন এটাকে লিখতে পারি হচ্ছে মাইনাস ইনটু হচ্ছে x আগে কত আছে, x এর উপর পাওয়ার কত আছে 1, x এর উপর পাওয়ার 1 কিন্তু আরেক পাওয়ার বেড়ে যায়, নিচে আছে কত 1/1, তার মানে দাঁড়াচ্ছে মাইনাস, এখানে দেখো মাইনাস k ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, এর অর্থ হচ্ছে হাফ অফ মাইনাস হাফ অফ k x স্কয়ার। একটু ভালো করে দেখো তাহলে স্প্রিং দ্বারা তুমি যে স্থিতিস্থাপক যে শক্তিটা, যেটাকে বলি আমরা সঞ্চিত শক্তি, স্থিতিস্থাপক শক্তি বলতে আমরা বুঝি হচ্ছে স্প্রিং এর উপর যে সঞ্চিত শক্তিটা। তাহলে স্প্রিং এর যে সঞ্চিত শক্তি বা স্প্রিং দ্বারা যে কৃত কাজটা পাবে সেই কৃত কাজটা কত, তা দেখো স্প্রিং দ্বারা যে কৃত কাজটা পাবে সেটা বা সঞ্চিত শক্তি সেটা হচ্ছে ইপি সমান যেটা বা ডব্লিউ সমান লিখতে পারো সেটা হচ্ছে হাফ অফ কত পাচ্ছি kx স্কয়ার। এখন বলতে পারো এখানে মাইনাসটা কেন দিলে, মাইনাসটা আসলে দেওয়ার দরকার নেই, মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে যে তুমি যখন প্রসারণ ঘটাতে যাবা কৃত কাজটা হবে, প্রসারণ ঘটাতে গেলে এটা ঋণাত্মক কাজ আসবে, আর যদি সংকোচন ঘটাও স্প্রিং এর সংকোচনে ধনাত্মক কাজ পাওয়া যায়, স্প্রিং এর প্রসারণে ঋণাত্মক কাজ পাওয়া যায়। আমি আবার বলছি স্প্রিং এর সংকোচনে ধনাত্মক কাজ পাওয়া যায় আর স্প্রিং এর প্রসারণে ঋণাত্মক কাজ পাওয়া যায়। তাহলে এখানে তো আমরা প্রসারণ ঘটিয়েছি, যেহেতু স্প্রিংটাকে প্রসারিত করেছি এজন্য কৃত কাজটা আসবে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক আসবে। ঋণাত্মক লিখতে হয় না, কারণ কি, কেন ঋণাত্মক হয় না, আর এই মাইনাস চিহ্ন দ্বারা আরেকটা বিষয় বোঝায় যে বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী, বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী অবস্থান বোঝানোর জন্যই আমরা এটাকে ব্যবহার করি। এটা মানে হচ্ছে যে বল তুমি প্রয়োগ করছো তার বিপরীত দিকে একটা বল ক্রিয়া করে। স্প্রিং এর আমি বুঝিয়েছিলাম এটা যে আমি যদি এটার উপর একটা টান দিচ্ছি, দেখো এই দেখো, তাই এটা কি প্রযুক্ত বল, এন্ড প্রযুক্ত বলের বিপরীতে আরেকটা বল ক্রিয়া করে, একটা স্থিতিস্থাপক বল আছে। এই স্থিতিস্থাপক বল মানে হচ্ছে যে বল এই স্প্রিংটাকে তার আগের অবস্থানে নিয়ে আসবে। চিন্তা করো ও কেন এই চলে আসছে, এর কারণ হচ্ছে তার উপর একটা শক্তি সঞ্চিত হয়েছিল, আমি যতই টানছি তার উপর শক্তি সঞ্চিত হচ্ছে, এবং এই শক্তিটাকে বলছি আমরা বিভব শক্তি। স্প্রিং এর এই শক্তিকে বলছি আমরা বিভব শক্তি। এখন এই যে স্প্রিংটাকে আমি এভাবে টান দিয়ে যদি ছেড়ে দেই, কেন চলে আসছে স্প্রিংটা, ফার্স্ট অফ অল এর মধ্যে একটা শক্তি সঞ্চিত ছিল, এই জন্য সে আগের অবস্থানে ফিরে আসছে শক্তি ব্যয় করে। আর সেকেন্ড কেন আসছে সেটা তার উপর একটা বলও আছে, কোন বল,
প্রযুক্ত বলের বিপরীতে তার উপর একটা স্থিতিস্থাপক বল আছে। এই স্থিতিস্থাপক বলের ধর্ম হচ্ছে বস্তুটা যেদিকে সরণ করবে তার উল্টো দিকে টেনে তাকে আগের পজিশনে বা সাম্য অবস্থায় নিয়ে আসা। আগের পজিশনে সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় মানে কি? এমন একটা অবস্থা যে অবস্থানে আসলে সেটা ডানেও যাবে না, বামেও যাবে না, উপরেও যাবে না, নিচেও যাবে না, স্থির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্থিতিস্থাপক শক্তিটা আবার একটু বুঝিয়ে দিই। তো স্থিতিস্থাপক শক্তির মধ্যে দেখো কৃত কাজ বা সঞ্চিত শক্তি। স্থিতিস্থাপক কৃত কাজ বা এটাকে বলি আমরা সঞ্চিত শক্তি। কৃত কাজ বা সঞ্চিত শক্তির পরিমাণ যেটা পাবা সেটা হচ্ছে কি ই সমান বা ইও ধরতে পারো বা ডব্লিউ সমান ভি ধরতে, এটা সব বইয়ের ভাষায় আমরা ভি ধরেছি, বইয়ের ভাষায় এটা ভি ধরেছি। তো ভি সমান হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার। মনে রাখবা এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে একটা স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক যেটা আসলে কি একটা স্প্রিং এর জন্য একটা নির্দিষ্ট স্প্রিং এ থাকবে, কিন্তু ভিন্ন স্প্রিং ভিন্ন হলে স্প্রিং ধ্রুবকটাও ভিন্ন হবে। আচ্ছা, আরেকটা পাচ্ছ তোমার এখানে কি এক্সটা কি, এক্স হচ্ছে যে পরিমাণ সরণ ঘটলো, যে পরিমাণ সরণ ঘটলো। তো সরণ কতটুকু ঘটলো সেটা, সরণ ঘটলো। তাহলে এই সরণটা কোন দিকে ঘটলো, কোন দিকে যদি বলে তাহলে কি বলবো আমরা, প্রত্যয়নী বলের বিপরীতে। কোন দিকে? প্রত্যয়নী, প্রত্যয়নী বলের, প্রত্যয়নী বলের বিপরীতে, প্রত্যয়নী বলের বিপরীতে সরণ কি করছে, সরণ ঘটছে। প্রত্যয়নী বলের বিপরীতে যে পরিমাণ সরণ ঘটছে সেটা x। আর ভিটা হচ্ছে আমার এখানে সঞ্চিত শক্তি, ভিটা কি, ভিটা হচ্ছে আমার সঞ্চিত শক্তি। আচ্ছা, এটা গেল আমার, এটা কিসের জন্য, স্প্রিং এর ক্ষেত্রে বা স্প্রিং রিলেটেড যতগুলি ম্যাথ আছে তোমরা এইভাবে এই সূত্রে অ্যাপ্লাই করবে। কৃতকাজ বা সঞ্চিত শক্তি চাইলে একটা স্প্রিংকে তুমি প্রসারিত করেছো 1 মিটার প্রসারিত করেছো, তার মানে কত শক্তি সঞ্চিত হয়েছে, তাহলে তুমি কতটুকু কাজ করেছো সেটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। তুমি একটা স্প্রিংকে 10 মিটার সংকুচিত করেছো, 10 মিটার সংকুচিত করেছো, তার মানে তোমার কৃত কাজের পরিমাণ কত, হাফ কে এক্স স্কয়ার, যেখানে x এর মান হচ্ছে 10 হবে। তুমি একটা স্প্রিংকে 20 মিটার লম্বা করে দিয়েছো, তার মানে এখানে সরণ করছে কত, 20 মিটার। তো সরণ যদি 20 মিটার ঘটে থাকে তাহলে তোমার x এর মান এখানে x হচ্ছে 20 মিটার, এরকম ভাবে। আচ্ছা, এখন আরেকটা সূত্র আছে তোমার বল, প্রত্যয়নী বলটা দেখি আমরা, প্রত্যয়নী বলটা বের করি। প্রত্যয়নী, প্রত্যয়নী বল, দেখো প্রত্যয়নী বল যেটা হবে সেটা হচ্ছে প্রত্যয়নী বল F হচ্ছে -kx। তুমি মাইনাসটা ইগনোর করতে পারো, ঠিক আছে, মাইনাস ইগনোর করতে পারো, সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রত্যয়নী বলটা, তো এই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে সরণ। তবে এখান থেকে তুমি স্প্রিং ধ্রুবকটা বের করো, তার মানে স্প্রিং ধ্রুবক আছে F/x। আমরা এটা দরকার আছে, এটা এককটা আসে। তার মানে দেখো এর মানে কি বলছে, তাহলে বলের একক কি পাচ্ছি আমরা, নিউটন। বলের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে নিউটন পার। তার মানে হচ্ছে প্রত্যয়নী বল মানে কি নিউটন পার মিটার, প্রত্যয়নী বলের একক কি নিউটন পার মিটার। আচ্ছা সরি, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কাকে বলে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় তাকে বলা হয় ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। আবারো বলছি যে স্প্রিং ধ্রুবক কাকে বলে, সংজ্ঞায় যদি আসে দেখো যে একক দৈর্ঘ্যের, একক দৈর্ঘ্যের, দেখো একক দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য, একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন স্প্রিং এর উপর, কোন স্প্রিং এর উপর, কোন স্প্রিং এর উপর যে পরিমাণ, যে পরিমাণ বল প্রযুক্ত হয়, প্রযুক্ত হয় তাকে স্প্রিং, তাকে স্প্রিং ধ্রুবক বলি। তাকে কি বলি আমরা, স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, তাকে স্প্রিং ধ্রুবক বলি। আর একে প্রকাশ করা হয় কি, একে কে দ্বারা, একে কে দ্বারা প্রকাশ করা হয়, কে দ্বারা প্রকাশ করা হয়। আর এটা যেটা এর একক, এর একক হচ্ছে, দেখো এর এককটা কি আসছে, নিউটন পার মিটার, এর একক হচ্ছে নিউটন পার মিটার। আর মাত্রা, তাহলে মাত্রাটা কি আসবে দেখো, তাহলে মাত্রা এর একক হচ্ছে এটা, তাহলে মাত্রা হচ্ছে তোমার, তাহলে মাত্রাটা কত হবে, তাহলে মাত্রাটা হবে, এর মাত্রা যেটা হবে সেটা হচ্ছে তোমার ml t ইনভার্স 2 ইনটু হচ্ছে, যেহেতু এখানে অলরেডি আছে একটা l ইনভার্স 1, তাহলে এর মাত্রা হচ্ছে তোমার m t ইনভার্স 2। দেখো তো মাত্রা কত পাচ্ছ তুমি এখানে, মাত্রা কিন্তু এটা পাচ্ছ, ঠিক আছে, m t ইনভার্স 2। ভালো করে বুঝো কিনা একটু দেখো। আমরা জানি কি বলের মাত্রা কি জানো, তোমরা কিন্তু জানো যে m a এটা সমান কি জানি, m ইনটু হচ্ছে l t ইনভার্স 2। সো একটু ভালো করে লক্ষ্য করে দেখো,
mt ইনভার্স 2, mt ইনভার্স 2। তাহলে আমরা কি পাচ্ছি এখানে যে একক হচ্ছে যে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন স্প্রিং এর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়, হ্যাঁ, তাকে স্প্রিং ধ্রুবক বলে। একে কে দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে নিউটন পার মিটার। নিউটন পার মিটার মাত্রা হচ্ছে নিউটন, মাত্রাটা হচ্ছে mt ইনভার্স 2, mt ইনভার্স 2, মাত্রাটা হচ্ছে কি mt ইনভার্স 2 হবে, মাত্রা হচ্ছে mt ইনভার্স 2। ভাই fdx এর ব্যাপারটা একটু রিক্যাপ করে রাখছে। fdx এর ভাই ক্যামেরাটা একটু ঘোরাইতে হবে। আচ্ছা ক্যামেরা ঘোরাইতে হবে না? ওকে, দেখো তাহলে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে মাত্রা হচ্ছে কি পেয়েছি mt ইনভার্স 2, mt ইনভার্স 2 পেয়েছি। আচ্ছা সো দেখো এখন তাহলে আমাদের এই সূত্র দুটো মনে রাখবা। স্প্রিং এর ক্ষেত্রে এই দুটো সূত্রের বাইরে আর কোনো সূত্র ব্যবহার করতে হবে না, ঠিক আছে? তো স্প্রিং এর যদি আসে একক আসে দিয়ে দিবা এটা। এখন আসি আমাদের এই ক্ষেত্রে আমাদের আর কি টপিকস দেয়া যায় আজকে, তোমাদের আজকে আর কি টপিকস আলোচনা করতে পারি আপাতত। ও স্প্রিং এর যেটা তোমরা এখানে বলছো রিক্যাপ করার জন্য fdx এর টাইম বলে দিচ্ছি। সূত্র হচ্ছে তোমার x dx, এরকম যদি কিছু থাকে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটা বলি আমরা ইন্টিগ্রেশন ক্যালকুলাস। তো সূত্রটা হচ্ছে তোমার কোনো কিছুর উপর যদি এরকম থাকে, এই দেখো n আছে, দেখো সূত্র হচ্ছে এটা, যদি এরকম থাকে n থাকে তাহলে লক্ষ্য করো সূত্রটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1, পাওয়ার বেড়ে গেছে, এক বেড়ে যাবে, পাওয়ার x এর পাওয়ার এক বেড়ে যাবে এবং ওই পাওয়ার দ্বারা তুমি ভাগ করে দিবা। x এর পাওয়ার এক বাড়বে, ওই পাওয়ার দ্বারাই তুমি ভাগ করে দিবে। আমি আবারো বলছি ক্যালকুলাস করতে গেলে এটাকে বলি ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনে x এর পাওয়ার কত আছে n আছে, তাহলে এখন যদি ইন্টিগ্রেশন করে ফেলো তাহলে এক পাওয়ার বেড়ে যাবে। আবার তুমি যত পাওয়ার টোটাল পাওয়ার ধরে সেটাকে ভাগ করবা। যেমন ধরো এই x স্কয়ার dx, তাহলে n এর মান কত 2, এন্ড এটা সমান যেটা লিখবা সেটা হচ্ছে তোমার x কিউব বাই 3, x কিউব বাই 3। তার মানে দেখো পাওয়ার ছিল 2, এখন হচ্ছে তো 3, যত পাওয়ার তত দ্বারাই ভাগ করতে হবে, যত নতুন পাওয়ার পাবে তত দ্বারাই ভাগ করতে হবে। তাহলে পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ারটাই হর আকারে চলে আসবে, পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ারটাই হর আকারে চলে আসবে। যেমন ধরো আমি এরকম দিলাম x টু দি পাওয়ার 4 dx, এটা তুমি যদি করো তাহলে পাবো হচ্ছে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে 5। খুব মজার, এগুলো খুবই সোজা, দেখো ক্যালকুলাস পানির মতো। এখানে দেখো তাহলে এখানে যদি থাকে x পাওয়ার 6 dx, তাহলে এটা হয়ে যাবে কত x পাওয়ার 7 বাই 7। সবাইকে বুঝছো? সবাইকে বুঝছো তোমরা? তোমরা কি এটা যেটা বলছিলাম দেখো আমরা কি ছিল আমাদের এখানে যেটা ছিল সেটা দেখো একটু ভালো করে। আমাদের ডব্লিউটা ছিল হচ্ছে মাইনাস, আমি দিয়েছিলাম এরকম মাইনাস, টোটাল প্রথম দিয়েছিলাম মাইনাস fdx, প্রথম হচ্ছে fdx, কারণ কি বল ইনটু সরণ কৃতকাজ ক্ষুদ্রতম, মানে কি এই ধরো হচ্ছে এইটুকু অংশ আছে, এরকম সর্বোচ্চ সরণ হচ্ছে এইটুকু। এখন এই সরণটাকে যদি আমি এরকম ভাবে ভাগ করি এরকম, তাহলে দেখো প্রত্যেকটার জন্য এই যে এইটুকু দেখতে পাচ্ছ, এই যে এইটুকুর জন্য তুমি যে কাজটা পাবে, এই যে এইটুকুর জন্য এইটুকু ধরো dx, কতটুকু সরণ dx, এই dx এর জন্য যে কাজটা পাবে সেটা হচ্ছে dw, সেটা হচ্ছে dw। আবার বলছি সেটা হচ্ছে dw। আর বলের পরিমাণ কিন্তু সেম রেখেছে, বলের পরিমাণ আমরা বাড়াইনি। তো আগে যা বলছিল এখনো বলের পরিমাণটা ঠিক সেটাই আছে, ঠিক আছে? তো যদি সেই বলটাই থেকে যায়, যদি আমার সেই বলই থেকে যায় তাহলে কি দাঁড়াবে এখানে বলো? আচ্ছা লাবণ, আচ্ছা দেখো সো যেটা বলছিলাম দেখো এটা তুমি যদি বুঝো, দেখো এটা যদি বুঝে থাকো এটাও হবে। এখন দেখো এখানে কি বসিয়েছিলাম, এটা হচ্ছে তোমার মাইনাস kx, কারণ বলের মান কত পেয়েছিলাম, f সমান কি জানি আমরা মাইনাস kx জানি, তাহলে kx বসাই দিলাম। তো বসাই দিলাম, এখানে কি আছে dx, তাহলে আমার k টা কি একটা ধ্রুবক, ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন হয় না। আবার বলছি k হচ্ছে একটা ধ্রুবক, আর ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন হয় না। এজন্য ধ্রুবকটাকে আমি কি করলাম বাইরে নিয়ে আসলাম, ধ্রুবকটাকে আমি চিহ্ন সহ বাইরে নিয়ে আসলাম। তাহলে বাকি আছে কি x dx। চিন্তা করো আমি কে কেন নিয়ে আসছি, কারণ কি, কারণ এটা হচ্ছে একটা ধ্রুবক, আর ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন ক্যালকুলাস করা যায় না, ঠিক আছে? যেহেতু যায় না তার মানে কি মাইনাস কে রেখে দিলাম, আর এইটাকে লিখবো কি, দেখো এর পাওয়ার কত আছে 1, x এর উপর পাওয়ার কত আছে 1, তা কি জানি আমরা পাওয়ার এক বেড়ে যাবে, আর সেই পাওয়ার দ্বারা এটাকে ভাগ করতে হবে, পাওয়ার এক বেড়ে যাবে, আছে অলরেডি 1, তো 1 এর সাথে আরেকটা পাওয়ার যোগ হবে, এসে এই চিহ্ন তুলে দিলে তো পাওয়ার এক বেড়ে যাবে, আবার সেই পাওয়ার দ্বারা ভাগ করবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে -12 of k x স্কয়ার। এখন বুঝছো কেমনে আসছে?